সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রিটিশ বাংলা নিউজের আজকের এই লাইভ অনুষ্ঠানে। আশা করি আপনারা বিশ্বের যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন লন্ডন সময় বিকেল ৪টা, ফিনল্যান্ড সময় বিকেল ৬টা এবং বাংলাদেশ সময় রাত ৯টা। স্থানীয় সময় অনুযায়ী আপনাদের সবাইকে শুভেচ্ছা ও শুভ বিকেল জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি এটিএম মনিরুজ্জামান। দর্শক শ্রোতা, যেমনটি শিরোনামে দেখেছেন, আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে ধর্ষণ ও যৌন নির্যাতন বন্ধে কি বেশি জরুরি, মৃত্যুদণ্ডের আইন না বিচার ব্যবস্থা ও সামাজিক সংস্কার? এ বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। আছেন ব্যারিস্টার এম সারার হোসেন, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও একজন সাবেক সেনা কর্মকর্তা। আমাদের সঙ্গে আরও আছেন জনাব মাইনুল ইসলাম, তিনি ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন সমাজকর্মী। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সঙ্গে আজ যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনারা? জি, থ্যাংক ইউ। ভালো আছি ইনশাআল্লাহ। হাউ আর ইউ? ফাইন, থ্যাংক ইউ। আমি প্রথমেই ব্যারিস্টার এম সারোয়ার সাহেবের কাছে জানতে চাই, বাংলাদেশে সম্প্রতি কয়েকটি ধর্ষণ ও নারীদের প্রতি যৌন অত্যাচারের পরে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে সরকার ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার যে আইন করেছে, তাতে আসলে নতুন কি বলা হয়েছে? এবং সংক্ষিপ্ত করে যদি একটু ধর্ষণের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন, অর্থাৎ এই আইনটি যে এসেছে এখানে নতুন কি অ্যাড করা হয়েছে এবং আপনার এই আইনটির ব্যাপারে আপনার মতামত কি, যদি একটু বলতেন প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় সঞ্চালক, সহ আলোচক ফিনল্যান্ড থেকে মিস্টার মাইনুল ইসলাম এবং যারা এই প্রোগ্রাম এই মুহূর্তে দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যারা রেকর্ডেড অংশ দেখবেন। দেখুন, যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে সেটা নারী ও শিশু নির্যাতন আইন ২০০০, যেটা আগে একবার অ্যামেন্ডেড হয়েছিল ২০০৩-এ। সেইটার ৯-১ ধারাটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। ৯-১ ধারায় আগে ছিল ধর্ষণের শাস্তি যাবজ্জীবন। আর ধর্ষণ করে যদি কাউকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়, কেউ যদি মারা যায়, তখন সেটা সর্বোচ্চ শাস্তি ছিল মৃত্যুদণ্ড। তো এখন ৯-১ যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেটা মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন। আগে যাবজ্জীবন ছিল, সেইটা মৃত্যুদণ্ড করে। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন হতে পারে। অর্থাৎ এখানে অবস্থার অফেন্সের ডিগ্রি বুঝে সাক্ষী সবকিছু বিবেচনায় নিয়ে জজ সাহেবের একটা ডিসক্রিপশন থাকবে যে সে যাবজ্জীবন দেবে না ফাঁসি দেবে পরিস্থিতি মোতাবেক। সো এইটুকুই অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এবং এই যে ধর্ষণের যে শাস্তি, সেটা কিন্তু আগে পেনাল কোডে ছিল। এই পেনাল কোডের পরে যখন নারী ও শিশুদের প্রতি অপরাধ বেড়ে গেল, তখন ২০০০ সালে এই নারী ও শিশু আইনটা করা হয়। হ্যাঁ, কিন্তু আপনি যত আইন করেন না কেন, যেমনটি আপনি বলেছেন, সেটা কিন্তু অপরাধ দমন করতে তেমন সহায়ক হয় বলে আমি মনে করি না। যেমন অনেকে বলে থাকে যে এসিড দমন আইনে যখন যাবজ্জীবন করা হলো, তখন সেইটা অনেকটা কমে গেছে। এটা কিছুটা সত্য। আ পরিপূর্ণ সত্য হলো যে এসিড ইম্পোর্ট, বিপণন সেটার উপরেও কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ সরকার সেইটাকেও সঠিক হস্তে নিয়ন্ত্রণ করতে পেরেছে বলে এসিড দমন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে বলে আমি মনে করি। শুধু এটা নয় যে শাস্তি। এখন বাংলাদেশে যে অপরাধগুলো হয়, এর একটা বড় অংশ ক্ষমতাসীনদের স্পন্সরশিপ না হলেও ক্ষমতাসীনদের শক্তিতে বলীয়ান হয়ে এইগুলো করে। উদাহরণস্বরূপ আমি বলি যে আপনি যে সমস্ত নরমাল ছাত্র লেখাপড়া করে বা সাধারণ নাগরিক, তারা তেমন অপরাধে জড়িত হয় না। স্পেশালি যারা ছাত্র পলিটিক্স এর সাথে জড়িত। আপনি দেখবেন যারা ক্ষমতাসীন, তারাই এই ধরনের অপরাধে এই কারণে জড়িয়ে যায় যে তারা মনে করে না কখনো না কখনো তারা শাস্তি এড়াতে পারবে। যেমন পুরাতন ঢাকায় বিশ্বজিৎকে যে হত্যাকাণ্ড করা হয়েছিল,
করে দেখেন মাত্র 2 জনের শাস্তি সেখানে বহাল রেখেছে। এর আগে আমরা জানি যে মানিক যে ধর্ষণে সেঞ্চুরি করে প্রতি রাত্রে সে বাসর ঘর বসাতো, সেইখানে বা 100 ধর্ষণ করে সেলিব্রেট করলো, তাকে কোনো শাস্তির সম্মুখীন করা হয় না, বরং তাকে পুরস্কার করে বিদেশে পাঠানো হয়েছিল। আমি শুধু বর্তমান যে ক্ষমতাসীন তাকে বলছি না, যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিল প্রত্যেকের ক্ষেত্রেই এইটা প্রযোজ্য। কিন্তু এই বর্তমান সময়ে যেটা হচ্ছে, এইটা সম্ভবত আগের সমস্ত সময়কে, সমস্ত ক্ষমতাসীনদের এই যে মদত, সেই মদতকে অতিক্রম করে একটা চরম আকার ধারণ করেছে বলে আমার মনে হয়। কারণ এই সিলেটে যে ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনা যদি তারা ছাত্র পলিটিক্সের সাথে জড়িত না থাকতো, তাহলে এটা করার সাহস পেত বলে অন্তত আমি মনে করি না। এইখানে শুধু আপনার শাস্তি বাড়ালে পৃথিবীর কোথাও কোনো অপরাধ কখনই কমে নাই। অপরাধ ব্রিডিং সেন্টার যেখান থেকে অপরাধ সৃষ্টি হয়, সেই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা না হবে, আমাদের দেশের একটা পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে যে আমি ভোটের পলিটিক্স করব এবং আমার মাথা দরকার, আমার মাস্তান দরকার, আমার সমর্থক দরকার। এগুলো করতে গিয়ে কখনো গুণগত মান কখনো এখানে নির্ধারণ করা হয় না যে তার ব্যাকগ্রাউন্ড কি, সে অপরাধী কিনা, তার লেখাপড়ার মান কি, তার চরিত্র কিরকম, এইগুলো কখনোই বিবেচনায় নেওয়া হয় না। আমার দলে একজন আসলেই এই দলে তাকে নেওয়া হয়। আওয়ামী লীগ থেকে চলে গেলে সে বিএনপি অথবা জাতীয় পার্টিতে জায়গা অনেক সময় পেয়ে যায়, অথবা অন্য পার্টি থেকে আসলে তারা অনেক সময় আওয়ামী লীগের জায়গা করে নেয়। যে জামাতকে এত অপছন্দ আওয়ামী লীগের, সেই জামাতের অনেকেই আওয়ামী লীগের মেম্বারশিপ পেতে সমর্থ হয়েছে। স্পেশালি আমরা খবরে দেখি যে মাহবুবুল হানিফের এলাকায় জামাতের লোক এখন আওয়ামী লীগ করে। যখনই তারা আওয়ামী লীগে এসছে, তখন আর তাদের কোনো অপরাধ থাকে নাই। যখনই বিরোধী দলে থেকেছে, তখন তাদের অপরাধ সহ সত্য মিথ্যা ম্যাক্সিমাম মিথ্যা মামলা হতে থাকে। এইটার সাথে আপনার প্রসিকিউশন এবং যে তদন্ত সংস্থা, তার একটা বড় রোল থাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে হলো যে আমাদের পুলিশ 2012 সালে জানেন যে আপনি 2012 সালে, আমি শেষ করি 2012 সালে পিবিআই নামে একটা সংস্থা সৃষ্টি করেছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এবং বাংলাদেশের দুর্ভাগ্যজনক হলে সত্য যে পুলিশের যে সংস্থাই করুক না কেন, নতুন সংস্থা করলে সেখানে ঘুষের পরিমাণে বেড়ে যায়, এবং এই পিবিআই ঘুষের পরিমাণে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সঠিক তদন্ত সংস্থা না হবে, ততক্ষণ পর্যন্ত সঠিক ন্যায় বিচার হওয়ার সুযোগ অনেকখানি কমে যায়। অতএব এছাড়া পুলিশ যে অপরাধগুলো করে, আপনি দেখেন, আপনি লন্ডনে থাকেন, আমার ভাই মইনুল ভাই এসে থাকে, ফিনল্যান্ড থাকে, দেখেন পুলিশের যত অপরাধ করে সেটা পৃথিবীর সব জায়গায় একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন থাকে তাদের অপরাধ, কিন্তু বাংলাদেশে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। এখন পুলিশের তদন্ত করে, আলটিমেটলি তাদের কোনো তদন্ত খুঁজে পায় না। সো পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাটাই অনেকখানি রিফর্মস করা দরকার। শুধু ক্ষমতায় থাকার জন্য যদি আমরা মনে করি না এখন আমার পুলিশের দরকার, তাহলে 2 দিন পর ক্ষমতায় না থাকলে আপনি বলবেন যে এই পুলিশ এখন আর জনগণের বন্ধু নাই। ক্ষমতায় থাকলে জনগণের বন্ধু, বিপক্ষে থাকলে আর জনগণের বন্ধু নাই। দেশের স্বার্থে, জনস্বার্থে এই জায়গাগুলো অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ আপনাকে। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের অন্য অতিথি মিস্টার মাইনুল ইসলামের কাছে। মিস্টার মাইনুল ইসলাম, আপনি যে বাংলাদেশের সম্প্রতি যে কয়েকটি মানে খুব দুঃখজনক ঘটনা, যৌন নির্যাতন এবং ধর্ষণের যে পরিস্থিতি শুনলেন, তার প্রেক্ষিতে যে সিচুয়েশন হলো, এই সম্পর্কে আপনার মতামত এবং আইন সম্পর্কে আপনার মতামত যদি একটু ব্যক্ত করতেন প্লিজ। আপনার মাইকটা আনমিউট করতে হবে। প্রথমেই ধন্যবাদ আজকের অনুষ্ঠান সঞ্চালক এটিএম মনিরুজ্জামান, এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি ব্যারিস্টার সারোয়ার ভাইকে। ওনার বাড়িও পিরোজপুর, আমার বাড়িও পিরোজপুরের মঠবাড়িয়া। যাই হোক, আপনার কোশ্চেন যে প্রশ্নে আসছে, সে সাম্প্রতিক যে ধর্ষণের ঘটনাগুলো, তার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং এই ঘটনাগুলি একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে যে ধর্ষণের প্রতিবাদ আমিও করেছি, কিন্তু প্রত্যেকটা জনগণের সাথে সম্পৃক্ত যে সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলি ঘটে, যেখানে মাস পিপুল যখন প্রতিবাদে সামিল হয়,
এই ধর্ষণের ঘটনা বলেন, নিরাপদ আন্দোলনের বলেন, এই প্রত্যেকটা আন্দোলনই প্রথম থাকে জনগণ সম্পৃক্ত, মাস পিপল সম্পৃক্ত, কিন্তু সেটাকে একটা সময় পলিটিক্যালি কালার দেওয়া হয়, সরকার পতনের আন্দোলন করা হয়। এইটাকে আমি নিন্দা জানাই। কিন্তু আজকে সাম্প্রতিক যে ঘটনাগুলো ধর্ষণের, অবশ্যই তার নিন্দা জানাচ্ছি এবং এগুলি কোনোভাবেই কাম্য না। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি আইন বলছেন যে মৃত্যুদণ্ড, সম্ভবত এটা বোঝাতে চেয়েছেন যে মৃত্যুদণ্ডের যে আইনের বিধান করা হয়েছে এতে ধর্ষণ কমবে কিনা। একটা উদাহরণ দেই, যে আপনারা দেখেন নির্ভয়ার কথা নিশ্চয়ই মনে আছে, ইন্ডিয়ায় যে ডাক্তার ছিল, যাকে চলন্ত বাসে গণধর্ষণ করা এবং হত্যা করা হয়। সে নির্ভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পরে ভারতে ধর্ষণের আইন কি করা হলো? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাতে আমরা কি দেখতে পেয়েছি? ভারতে কিন্তু ধর্ষণের সংখ্যা কমেনি। মৃত্যুদণ্ডর বিধান কার্যকরী করলে বা মৃত্যুদণ্ডের বিধান সংবিধানে সংযোজিত করলেই যে ধর্ষণ কমবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। হয়তো সাময়িক ভাবে এটা একটু ফলপ্রসূ হতে পারে, কারণ যে ধর্ষণ করে সে যে যাবজ্জীবনের ভয়ে যে ধর্ষণ করতো, সে ফাঁসির ভয়ে ধর্ষণ করবে। ধর্ষণ কোন আইন দিয়ে ধর্ষককে যে ধর্ষণের প্রবণতা থেকে তাকে রক্ষা করা যাবে, আমি সেটা বিশ্বাস করি না। এটার জন্য সামাজিক, পারিবারিক এবং একাডেমিক একটা শিক্ষা দরকার, যেখান থেকে আমি মনে করি যে ধর্ষণ কেন হয় তার মূলে যেতে হবে এবং ধর্ষণ কেন করে তার মূলে যেতে হবে, মূল কারণগুলো চিহ্নিত করে সে সমাধানের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার মাইনুল ইসলাম। এরপরে আমি চলে যাব ব্যারিস্টার সারোয়ার সাহেবের কাছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে মাত্র 3% ধর্ষিতা বিচার পায়। এর কারণ হিসেবে বলা হচ্ছে ব্রিটিশ আমলের অনেক আইনের উপর নির্ভর করছে বাংলাদেশের ধর্ষণ সহ অনেক বিচার কার্যক্রম। ধর্ষিতা বিচার পাওয়ার আশায় 1898 সালের ফৌজদারি কার্যবিধি, 1860 সালের দণ্ডবিধি এবং 1872 সালের সাক্ষ্য আইনের উপর নির্ভর করতে হয়। দেশের বিচারিক আইনের এমন দুরবস্থা কতটুকু দুঃখজনক এবং এর সংস্কার হচ্ছে না কেন, বা এর কি প্রয়োজন নেই? আপনার মতামত কি? জি, ধন্যবাদ আবারও। দেখুন, পৃথিবীতে যে কোনো দেশে কনভিকশন রেট আপনি যদি দেখেন তাহলে এরকম 5 থেকে 10, কোথাও কোথাও 15, ইভেন লন্ডনের মতো জায়গায় যেখানে আমি লেখাপড়া করেছি, সেখানে যদি দেখেন আপনি যে ক্রিমিনাল অফেন্সের কনভিকশনের রেট 10 বা তার নিচে। সো একটা ফাইনাল কনভিকশন করতে হলে অনেকগুলা ফ্যাক্টর জড়িত থাকে। মনে করেন সেটা তদন্ত, রোল অফ প্রসিকিউশন, রোল অফ প্রসিকিউটর অ্যান্ড ডিফেন্স লয়ার, অ্যান্ড সর্বোপরি জজ যে বিচার করবেন। তো এই ক্ষেত্রে কোনো একটা গ্রুপের নেগলিজেন্স, সঠিক সাক্ষী উপস্থাপন না করা, সঠিক তদন্ত না করা, এইগুলা যদি সঠিক না হয় তখন সেটা ন্যায় বিচারের পক্ষে যায় না। এখন যে সাক্ষী আইন আপনি বলেছেন, সে সাক্ষী আইন অনেক ক্ষেত্রে যেখানে প্রয়োজন সেখানে সংস্কার হয়েছে। এখন আমাদের কোর্টগুলো কিন্তু এই ভিডিও রেকর্ডিং এইগুলো কিন্তু গ্রহণ করে। আইন সংশোধন হয় না, কিন্তু গ্রহণ করে। তারপরে এই করোনার পরবর্তীতে এখন ভিডিওর মাধ্যমে আমরা এখানে কোর্টের কার্যক্রম পরিচালনা করি। অদূর ভবিষ্যতে হয়তো ভিডিওর মাধ্যমে সাক্ষীও নেবে। বাট সর্বশেষে হাইকোর্টে এই গত সপ্তাহে একটা জাজমেন্ট বেরিয়েছে যে ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল টেস্ট অপরিহার্য নয়। কোনো কারণে যদি মেডিকেল টেস্ট করা যায়নি, তাহলে যে ধর্ষণ মামলা হবে না অথবা ধর্ষণের বিচার করা যাবে না সেটা নয়, তবে মেডিকেল রিপোর্ট থাকলে ভালো হয়। এখন এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। শুরুতেই আমি আরেকটা কথা বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমি কিন্তু যে কোনো ধরনের মৃত্যুদণ্ডের বিপক্ষে, এবং আপনারা যেহেতু ইউরোপে থাকেন, আপনারাও হয়তো এই মতের সাথে একমত হবেন। কারণ মৃত্যুদণ্ড হলে সে কিন্তু ফাঁসি হয়ে গেলে তার আর রিপেন্টেন্সের, কারেকশনের জায়গা থাকে না। আপনার কারাদণ্ডের একটা অন অফ দা অবজেক্টিভস তাকে সংশোধনের সুযোগ দেওয়া। এখন
এই নারী ও শিশু আইনের এইটার যাবজ্জীবন কিন্তু 33 বছর। অর্থাৎ যে কোনো বয়সে যদি কারো 33 বছর সাজা হয়, সেইটা আপনার মাইনাস হইয়া জেল টার্মে 9 মাসে 1 বছর হইয়া সেটা কিন্তু 25 থেকে 26 বছরে আসবে। তো একটা লোক যে কোনো স্টেজে যদি 26 বছর জেলে থাকে, তারপর বের হয়ে আসলে সে কারেকশন হইতে বাধ্য। আবার যে সে অপরাধ করবে সেটা অনেক সময় বলা যায় না, করতেও পারে। হ্যাঁ, কিন্তু 26 বছর যদি একটা লোক জেলে থাকে তাহলে সে কারেকশন হতে বাধ্য। কিন্তু আপনি যদি তাকে ফাঁসি দিয়ে দিলেন তাহলে কিন্তু আর সংশোধনের জায়গা থাকছে না। এখানে আরেকটা তো জিনিস হয়, যদি একটা হুম, লোক যদি ভুলক্রমে, হ্যাঁ, তাকে নিরপরাধ বা তাকে ফাঁসি দেওয়া হলো, তখন সেটা হবে একটা বিগ ডিজাস্টার, তাই না? একটা, এবং সেই এক্সাক্টলি। এবং এখানে আরেকটা সবচেয়ে বড় কথা, আমাদের জুডিশিয়ারি এবং প্রসিকিউশনের স্পেশালি তদন্তের একটা বড় লিমিটেশন আছে। আই এম সরি টু সে, আমি মফস্বল থেকে এসেছি, একসময় সেনাবাহিনীতে ছিলাম, দেশ বিদেশে যেতে গেছি। আমাদের এখনো তদন্ত সংস্থা, তদন্ত যারা পরিচালনা করে পুলিশ, তারা 2 পক্ষ থেকে ঘুষ খায়। শুধু পলিটিক্যাল টপ জায়গা থেকে নির্দেশিত হইলে সেইখানে তারা ঘুষ খেতে ভয় পায়। আদারওয়াইজ যে কোনো জায়গায়, যেমন আমি নিজে ঘটনা জানি যে পিরোজপুর জেলার এক এসআই আমাদের এক বড় ভাইয়ের কাছে আসলো। সে তখন ক্ষমতাসীনদের সাথে জড়িত। বলল, ভাই আমাকে একটু মঠবাড়িয়ায় পোস্টিং দেবেন। আপনাদের 2 জনের বাড়ি মঠবাড়িয়া। কেন? তো জিজ্ঞেস করলো, বলল যে ওখানে খুন বেশি হয়। অর্থাৎ খুন বেশি হলে তার ইনকাম বেড়ে যায়, ঝুলিয়ে রাখতে পারে, এবং সে ওই এক খুনের মামলা থেকেই কিন্তু তার ঘুষের মোটামুটি বাজেটও মানে বেড়ে যায়। মানে 1 যুগ চালায় নিতে পারে, 1 যুগ চালায় নিতে পারে। এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা না হবে যে আন্ডার নো সার্কামস্টান্সেস তদন্ত সংস্থা ঘুষ খাবে, তাহলে ন্যায় বিচার পাবে না। এবং এই যে আপনার মনে করেন ফাঁসির প্রভিশনটা রাখলো, এতে অনেক অফিসার হওয়ার প্রকোপ বেড়ে যাবে, অফিসার হওয়ার স্কোপ বেড়ে যাবে। যেহেতু তদন্ত ঠিক মতন হয় না এবং এখানে মিথ্যা সাক্ষী হয়, সেহেতু এইটা অনেকেই সাফার করবে। এবং অনেক যারা দুষ্ট লোক, তারা অনেক সময় খারাপ মেয়েদের ব্যবহার করে তাদের শত্রুদেরকে রাজনৈতিক, শায়েস্তা করতে চায়, রাজনৈতিক রেপ মামলা দেওয়ায় বিভিন্ন ভাবে মনে করেন তার সাথে। এখন এই যে একটা অনেক সময় আমাদের দেশের মামলা নেয় যে বিবাহের প্রলোভন দেখাইয়া ধর্ষণ করেছে। তো এইখানে তো এই কোশ্চেনটা আসবে যে তোমাকে বিবাহের কথা বললো, বলার সাথে সাথে তুমি যে শুয়ে পড়লা কেন? তুমি বিবাহ পর্যন্ত অপেক্ষা করলা না কেন? তো বিবাহের প্রলোভন দেখালে যদি তাকে কাউকে বেড়ে নিতে পারে, আই এম সরি টু সে, তাহলে তো সেখানে তার কনসেন্ট ছিল। এখন কনসেন্ট ছিল, সেটা প্রতারণা হতে পারে, সেটা তো ধর্ষণ হতে পারে না। এই জায়গাগুলা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের প্রয়োজন আছে, এই জায়গাগুলা। আর এখানে আমাদের দেশে এইটা ইজিলি অনেকে সম্ভব করে যে একজন চরিত্রবান লোককে কোনো কারণে কারো আঘাত করলো, তার স্বার্থকে আঘাত করলো, লফুলি অর আনলফুলি, অথবা তখন একটা মেয়ে দিয়া সে এখন একটা করলো যে আমাকে এই টাকা দিয়েছে, অথবা আমাকে এইখানে নিয়ে আমাকে ধর্ষণ করেছে। সো এইখানে তদন্ত সংস্থার রোলটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এইটা না হলে এইখানে অনেক ধরনের আপনার আইনের অপব্যবহার এবং যারা একবার এইটার শিকার হয় তাদের জীবন কিন্তু শেষ হয়ে যায়। আপনি দেখেন, যখন আইসিটি অ্যাক্ট 2018 হলো, আপনার ডিজিটাল নিরাপত্তা আইন যখন হলো, ডিজিটাল নিরাপত্তা আইন, সেসব কিন্তু সরকারের উপর থেকে বলা হয়েছে এটা কোনোভাবে অপব্যবহার হবে না। কিন্তু আমরা তো অপব্যবহার দেখতে পাচ্ছি। আপনার একটা দেশের সরকার প্রধানকে যদি সমালোচনা করা না যায়, পাবলিক ফাংশন করলে সমালোচনা ফেস করতেই হবে। এই টেম্পারমেন্ট যদি না থাকে কাউকে, সেটা তো মনে করেন প্রধানমন্ত্রী বাদ দেন, আপনি বাদ দেন, যে কোনো এক মানে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে যদি কাউকে করে, তখন সে দেয়া পুলিশের কাছে একটা নালিশ নিয়ে গেল। পুলিশ আবার ভাবে যে এই আওয়ামী লীগের অথবা ক্ষমতাসীন রাজনীতির সাথে জড়িত, তার যদি মামলা আমি না নেই, তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন করবে। তো দেখেন একটার সাথে একটা কিভাবে অফিসার জড়িত। তো এই জন্য যে আমি মনে করি যে আমাদের যদি ওই সুশাসন ন্যায় বিচারে যেতে হয়, তাহলে পুলিশের সংস্কার অত্যন্ত জরুরি। আজকে বাংলাদেশের কোন নাগরিক এই পুলিশ দেখতে চায় না যারা অকাতরে মানুষ মারে টাকার জন্য, যারা মানুষকে মারার একটা খেলনায় পরিণত করে। আজকে যদি কক্সবাজার এসপি মাসুদ ঠিক মতন প্রদীপকে নিয়ন্ত্রণ করত, তাহলে সেখানে 2টা 14 অথবা তার অধিক কখনো খুন হতো না। এর ম্যাক্সিমাম হয়েছে টাকার কারণে। আজকে যদি বা সিলেটের এসপি ঠিক মতন এই আকবরকে নিয়ন্ত্রণ করতো, তাহলে 10,000 টাকার জন্য একটা ছেলের
আমাদের দেশের একটা নাগরিক, একটা একটা এইরকম একটা টকটকে ছেলের জীবন চেতনা, এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করা অত্যন্ত জরুরি, যাতে জনগণের পয়সায় ইউনিফর্ম পরে, জনগণের পয়সায় বা অস্ত্র ব্যবহার করে মানুষকে, সেই দেশে মানুষকে মারবে, এইটা কোনোভাবে একটা সভ্য দেশে ঘটনা। আজকে হয়তো বা সেই রাহেন মারা গেছে, 2 দিন পর মনে করেন আপনারা বিদেশ থেকে আসবেন, এই যে প্রদীপ অথবা চকরিয়া থানা আমরা দেখেছি, বিদেশ থেকে আসছে দুবাই থেকে, তার কাছ থেকে 50 লক্ষ টাকা যে টাকা দিতে পারে না, 2 ভাইয়ের পোস্ট ভাই মারছে। এটা তো কোনো হতে পারে না। এটা তো আজকে যারা খবর দিচ্ছে আছে সবার জন্য বিপদ। আজকে আমার ভাই মইনুল দেশে আসবে, সে এসে ভাবতে পারে যে আমি নিরাপদ, কিন্তু আপনি তো নিরাপদ নাও হতে পারেন। যার জন্য পৃথিবীর যে সমস্ত দেশ, যে সমস্ত সমাজ, যে সমস্ত রাষ্ট্র সভ্যতার শিকারে গেছে, সেখানে অবশ্যই ন্যায় বিচার এবং সুশাসন আনতে হয়েছে। এর কোনো শর্টকাট নাই। ন্যায় বিচার এবং সুশাসন যদি থাকে, তাহলে সেখানে পুলিশ এরকম ব্যবহার করতে পারে না, কোনো সংস্থা এরকম ব্যবহার করতে পারে না, সেখানে দুর্নীতি থাকতে পারে না। এবং জনভিত্তির উপর থাকলে আপনি দেখবেন যে আমার পূর্বেরও সমর্থন দরকার নাই, পশ্চিমেরও সমর্থন দরকার নাই, আমার উত্তরেরও সমর্থন দরকার নাই, কারো সমর্থন থাকে, আপনি আপনি জনভিত্তির উপর থাকেন, তাহলেই চলবে। তো সেই জন্যই বলছি যে যে অপরাধের ব্রিডিং সেন্টারটাকে সেইখানে আপনার হাত দিতে হবে। আজকে আমরা ফরিদপুরে দেখতে পাই যে, আপনি দেখেন যে ক্ষমতায় ছিল যে কোনো কারণে সম্পর্ক খারাপ হয়েছে, এখন কিভাবে সেখান থেকে জিনিস বেড়ে দিচ্ছে। যুবলীগের যারা হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, ছাত্রলীগের একটা ছেলের বিরুদ্ধে যদি 2000 কোটি টাকা পাচারের অভিযোগ আসে, তাহলে এগুলো তো এই দেশের জনগণের পয়সা, আমাদের পয়সা, যে পয়সা এই দেশ উন্নয়ন হবে, সে দেশ সেই টাকা বিদেশে যাবে কেন? এটা তো আপনারাও ফিল করেন, যে দেশপ্রেম সেই ফিল করবে। অতএব আমি মনে করি যে যে কোনো সরকার আপনার সেই গণতন্ত্রে ফেরত আসতে হবে, সুশাসনে যেতে হবে, ন্যায় বিচারে যেতে হবে, আদারওয়াইজ আমাদের সবার বিপদ এবং কোনো না কোনো করে প্রত্যেকের লাইফে এন্ডেঞ্জার। ধন্যবাদ সরোয়ার ভাই, থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। এরপরে আমি মাইনুল সাহেবের কাছে যাচ্ছি। যেমনটি সরোয়ার ভাই বললেন একটু আগেই যে ঘুষ আমি কিছু রিলেটেড, তো আমি একটু যদি বলি, অনেকেই মনে করেন ধর্ষণের বিচার, মৃত্যুদণ্ডের বিধান অনেক ক্ষেত্রে ধর্ষণের বিচার পাওয়াকে আরো কঠিন করে তুলবে। কারণ হিসেবে তারা বলছে, যেহেতু বিচার প্রক্রিয়ার প্রাথমিক কাজগুলো পুলিশের হাতে থাকে এবং তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের ব্যাপক অভিযোগ আছে, অপরাধীরা নিজেদের জীবন বাঁচাতে প্রথম থেকেই মরিয়া হবে, যেহেতু তারা জানে যে তারা যদি ফেঁসে যায় তাহলে তাদের ফাঁসি হবে। তো তাদের ঘুষের পরিমাণ, যেটি সৌরভ একটু আগে বললেন, ফলে বিচারের হার আরো কমতে পারে বলে অনেকেরই ধারণা। এ সম্পর্কে আপনার মতামত কি? আনমিউট করতে হবে মাইনুল ভাই, সরি। ধন্যবাদ। এখানে সরোয়ার ভাই কিন্তু সুশাসনের কথা বলে গেছেন। আসলে যদিও আমাদের ছিল না, আমি রাজনৈতিকভাবে কোচিং এ যেতে চেয়েছিলাম না, কিন্তু যেহেতু একটা দলের পরিচয় বহন করি, পোস্ট পজিশন হোল্ড করি, আমাকে এখন বলতেই হচ্ছে যে তদন্ত যদি উনি বারবার বলছেন, তদন্ত যদি সুষ্ঠুভাবে হয়, সুন্দর হয়, স্বচ্ছ হয়, তাহলে বিচার কার্যে সহায়তা হয়। এই তদন্ত যে স্বচ্ছতা অস্বচ্ছতা, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে অন্যতম অস্বচ্ছ তদন্ত ছিল 21শে আগস্টের গ্রেনেড হামলার তদন্ত, যেটা জজ মিয়ার নাটকের মাধ্যমে তারা সুপরিকল্পিত ভাবে এত বড় একটা ঘটনাকে, ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনাকে অন্য খাতে প্রবাহিত করেছিল। আর পুলিশের যে কর্মকাণ্ড, আমি নিজে ছাত্র রাজনীতি করেছি, আমি 1995 শেষের দিকে বিএনপির দ্বারা আক্রান্ত হই, আমাকে অ্যাসল্ট করা হয়, যার কারণে আমার ডান শোল্ডার এখনো ওইভাবে কাজ করে না। আমি মাইর খাইলাম, সেই আবার আমার বিরুদ্ধে মামলা দিলে সেই মামলার আমি 1 নম্বর আসামি। অর্থাৎ এই যে পুলিশের যে স্বচ্ছতা অস্বচ্ছতা, তারপর পাওয়ার পলিটিক্সের যে অপব্যবহার, এগুলি আসলে শুধু এই বর্তমান রাজনীতিতে না। আর ধর্ষণ 80-র দশক 90-র দশকে ধর্ষণ হয়েছিল, তখন মিডিয়া এভাবে ছিল না, আমাদের মিডিয়া এভাবে সোচ্চার ছিল না অনেক, তখন সামাজিক লোকলজ্জার ভয়ে মানুষ ধর্ষণের ঘটনাটা প্রকাশ করতো না, তখন তারা ওইভাবে লুকোচুরি খেলতো। এখন এই সমাজের মানুষের এই সরকারের আমলে মানুষ তার কথা বলার সুযোগ পাচ্ছে, যার কারণে মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে, তারা আইনের আশ্রয় নিচ্ছে, তারা সামাজিক সংস্থার আশ্রয় নিচ্ছে। সর্বোপরি আপনি যেটা বললেন যে এসপি মাসুদ যদি লিয়াকতকে কন্ট্রোল করতো, প্রদীপকে কন্ট্রোল করতো, তাহলে ওই ঘটনা ঘটতো না। ওই সিলেটের এসপি যদি আকবরকে কন্ট্রোল করতো, ওইভাবে ঘটতো না। দেখেন সরোয়ার ভাই, আপনি রাজনীতি করা লোক বা ব্যারিস্টার আছেন, আপনার বিএনপির ভিতরে অনেক ছেলে
অনেক যুব দলের অনেক ছেলেই বা বিএনপি পরিবারের ভিতর অনেক অনেক ঘটনা ঘটায় যেটা আপনারা জানেন না। এটা একটা ব্যক্তি বা ব্যক্তির ঘটনা, যেমন ছাত্রলীগের এমসি কলেজের ঘটনা ছাত্রলীগকে দোষারোপ করা হচ্ছে। তো এটা তো ছাত্রলীগকে তাদেরকে তো ডিফেন্ড করে নাই, বা ছাত্রদল টোটাল ছাত্রলীগ বা আওয়ামী পরিবার তাদেরকে ডিফেন্ড করার চেষ্টাও করে নাই এবং তাদেরকে বলাইও নাই তোমরা ধর্ষণ করে, এবং ওই ঘটনা ঘটার পরে তাদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হয় না। ইভেন আমরা লেখালেখি করেছি, আমরা শাস্তি দাবি করেছি। অর্থাৎ কোনো ঘটনার জন্য আমি কোনো দলকে, কোনো ঘটনার জন্য কোনো সম্প্রদায়কে, কোনো সমাজ ব্যবস্থাকে দায়ী করতে চাই না, আমি শুধু ব্যক্তিকেই দায়ী করতে চাই। আর যেটা হচ্ছে যে ধর্ষণ কমবে কিনা, মনির যেটা বলছে যে এই ব্যবস্থায়, আমি আগেও বলেছি যে এখানে সুশাসন, পুলিশের তদন্ত, এই সব কিছুর উপরে হচ্ছে আমাদের মানসিকতা। ঘুষ, এই ঘুষ কে খায়? আমি খাই, আপনি খান, আমাদের ভাই ব্রাদাররাই তো ঘুষ খায়। এই ঘুষ, সরকারের কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে, তাতে কি ঘুষ কমেছে? কমেনি, ঘুষ একই পর্যায়ে আছে। আমাদের কি করতে হবে? আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এই উন্নত বিশ্বে আমরা যেটা দেখছি সেখানে হচ্ছে এদের শতকরা 100% মানুষ হচ্ছে শিক্ষিত। এদেরকে ছোট সমাজ থেকে ওইভাবে গড়ে তোলা হচ্ছে তাদেরকে, যে কোনটা রাইট, কোনটা রং, কোনটা করা যাবে না। এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার উপরে চাপ দেয় না। এদের একটা বক্তব্য থাকে, তোমরা মানুষ হও, ভালো মানুষ হও। এদের কথা কিন্তু এটা, যে একটা ছেলে আমি না, আমার এটা ভালো লাগে না, এদের অপশন থাকে, তুমি কি করবা? যে ইন্টারমিডিয়েটের পরে না, আমি ইউনিভার্সিটিতে পড়বো না, আমি 3 বছরের কোর্স করবো, একটা কারিগরি শিক্ষা, আমি কি হব, আমি ইলেকট্রিশিয়ান হব, বা আমি এটা হবো। শর্টকাট 3 বছর কোর্স করে যার যা ভালো মতো। এখানে প্যারেন্টস কোনো প্রেশার ক্রিয়েট করে না। আমাদের দেশে হচ্ছে সবকিছুই অতিরিক্ত। আপনি যদি দেখেন বাংলাদেশে বর্তমানে হয়তো শেষ জরিপে বাংলাদেশের ধর্ষণতম দেশগুলিতে 41তম জায়গায় আছে। কিন্তু এত হইচই কিন্তু যে সমস্ত দেশে 1, 2, 3, 4-এ আছে 10 নম্বরের মধ্যে, এত হইচই নেই। বাংলাদেশে ধর্ষণ হয়েছে, ধর্ষণের প্রতিবাদ হচ্ছে, আইন পর্যন্ত সংশোধন হয়েছে, রাস্তায় নামছে সরকারের। শেখ হাসিনা নাকি ধর্ষণ করে, তার পতন চায়, শেখ হাসিনা নাকি ধর্ষণ। তো এই যে অতিরিক্ত সবকিছুতেই পলিটিক্যালি রং দেওয়া, সবকিছুতেই সরকার পতনের ডাক দেওয়া, এই বাজে মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে, এবং সবকিছুকেই সরকারকে দোষারোপ করতে হবে, সেটার থেকে বের হয়ে আসতে হবে। কারণ 77% ধর্ষণ ঘটে পরিবারের পরিচিত মানুষদের দ্বারা। তো যাই হোক, আমি যেটা মনে করছি যে ধর্ষণ আইন করে বন্ধ করা কতটুকু সুফল হবে আমি জানি না, এটা সময় বলে দেবে। কিন্তু সবার আগে মানুষের মানসিকতা চেঞ্জ করার দরকার। ধন্যবাদ। ধন্যবাদ। এরপর আমি মিস্টার এম সারোয়ার ভাইয়ের কাছে আসতে চাই। ধর্ষণের পরীক্ষায় 2 ফিঙ্গার টেস্ট, যা ব্রিটিশ আমলে পুরনো একটি পদ্ধতি, যেখানে ভিকটিমের যৌন কার্যে অভ্যস্ত কিনা তা জানার জন্য করা হয়। ভিকটিম যৌন কার্যে অভ্যস্ত কি বা কি না, তার সাথে ধর্ষণের যোগসূত্র খোঁজা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? এমন যদি সত্যি হয়ে থাকে, যদি এরকম প্র্যাকটিসটা বাংলাদেশে চলে থাকে, তাহলে কি আমরা বলতে পারি না যে একটি নারী ধর্ষণের পরে বিচার পেতে গিয়ে রাষ্ট্র বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয়বার যৌন নির্যাতনের শিকার হচ্ছে? আপনার মতামতটা একটু দেবেন প্লিজ। দেখুন, এই কথা তো বলাই যায় যে ধর্ষণ মামলা নিয়ে যখন আইনের আশ্রয় কেউ নেয়, তখন আরো কয়েকবারই নির্যাতনের শিকার হয়, ইনক্লুডিং আপনি যেটা বলছেন 2 ফিঙ্গার টেস্ট। আমি যতটুকু স্মরণ করি, সম্ভবত 2 ফিঙ্গার টেস্ট বাংলাদেশে এটা বোধহয় রহিত হয়েছে হাইকোর্টের আদেশে, সম্ভবত। তো এইটাই কিন্তু রিফর্মস। এখন আমার ভাই ভাই, ওই যে তার ধর্ষিতার চরিত্রহীনা, এরকম যে, সেটাও কিন্তু একটা ধর্ষণের, সামাজিক ধর্ষণের ভিতরে পড়ে। এটা আমাদের মানে একটা নেগেটিভ কালচার। মানে যখনই কেউ কোনো ধর্ষিতা, তাকে একটা চরিত্রে একটা স্টিগমা দেওয়া হয়। আর শুধু তাই না, যে কোনো শত্রুপক্ষকেও এরকম অনেক স্টিগমা দেওয়া হয়, এবং সবচেয়ে সহজ স্টিগমা হয়েছে ক্যারেক্টার অ্যাসাসিনেশন। তো ওইটা বিচার পাওয়া আসলে এত সহজ না। আপনি এই আমেরিকাতে দেখেন যে আপনার মনে হচ্ছে যে লস অ্যাঞ্জেলেসে একজন মারা গেছিল, এই সর্বশেষ যে কিলিংটা হলো জর্জ ফ্লয়েড। তো এই ন্যায় বিচার পেতে হইলে অনেক যুদ্ধ করতে হয় সব জায়গায়। তো এখানেও যারা ন্যায় বিচারের ধর্ষণ মামলা যারা বিচার পেতে যায়, তাদের এই হার্ডেল গুলো ফেস করতেই হয়। যেমন কালকে আমি এখানে ওই যে পূর্ণিমা, যে 2001-এ বোধহয় ধর্ষিত হয়েছিল, তো তার একটা ইন্টারভিউ দেখলাম, এন্ড আই লাইক হার কারেজ। সে ঘুরে দাঁড়িয়েছে, কারণ এইটাই
একটা সিগন্যাল যে যে ধর্ষণ করেছে তাকে আমরা ঘৃণা করব, যে ভিকটিম হয়েছে তাকে কেন আমরা ইয়ে করবো। এবং তার বিচার হয়েছে, আই এম হ্যাপি যে বিচার হয়েছে। এই প্রসঙ্গে বলি যে আমাদের ছোট ভাই মইনুল যেটা বললো যে 21 আগস্টের গ্রেনেড হামলা, অফকোর্স এটা একটা ঘৃণিত কাজ। 15ই আগস্টের সেই জঘন্য হত্যাকাণ্ড ঘৃণিত কাজ। কিন্তু যে কাজই হোক, আমরা তো পৃথিবীতে এই ধরনের অনেক ঘটনা দেখেছি, কিন্তু যখন সেটার কাজ কি, পরবর্তী যে ইনকামবেন্ট সরকারগুলো আসবে তাদের কাজ হলো সেটাকে বিচার করা। অতএব 15ই আগস্টের যে ঘৃণিত হত্যাকাণ্ড সেটা বিচার হয়েছে, 21 আগস্টের গ্রেনেড হামলা সেটারও বিচার হয়েছে, বিচার চলমান এখন এপিল স্টেজে আছে। অতএব সেটাই আমাদের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্বই সেটাকে বিচার করা। আর এই যে মইনুল যেভাবে সে হামলারও শিকার হয়েছে আবার আসামি হয়েছে, সেইগুলোই যে পরিবর্তন হওয়া দরকার। যে এইখানে দেশ একটা স্বাধীন দেশ, একটা স্বদেশ, কোনো কলোনিয়াল মাস্টার তো আমাদের উপর নেই। এখন এই দেশের নাগরিক কেন মিথ্যা মামলারই হবে? তো সেইটা কি আমরা ক্যারি ফরওয়ার্ড করব, না ওখান থেকে আমরা লেসন নিব, ওখান থেকে শিক্ষা নেব? তো এখন বিএনপির সময় আওয়ামী লীগের উপর করেছে, আওয়ামী লীগের সময় বিএনপি বা অন্য বিরোধী দলের উপর করবে, এইভাবেই কি দেশ চলবে? আর যদি আপনি বলেন যে কত বড় নেতৃত্ব পৃথিবীতে, নাকি এরকম অনেক নেতৃত্ব, অনেকের কথা শুনি, তাই যদি হয় তাহলে প্রতিটা সরকারকে কেন আন্দোলনের মুখে নামাতে হবে? আপনি কেন এই লেসনটা নিতে পারলেন না যে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে থাকবো এবং আমরা সময় মতো নির্বাচন দেবো, জনগণ আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় থাকবো, নাহলে থাকবো না। জোর করে কেন ক্ষমতায় থাকতে হবে এবং প্রতিবার কেন আন্দোলনের মুখে তাদেরকে নামাতে হবে? এটা তো স্বাধীনতার যে মূল স্পিরিট, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার, সেইটা কিন্তু ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, তো এখন বর্তমানের যে অপকর্ম দুষ্কর্মগুলো হচ্ছে সেইটা ঢাকার জন্য আমরা অনেক সময় আমাদের আওয়ামী লীগ বন্ধুদের দেখি পুরাতন উদাহরণ টানতে পারেন, কিন্তু তাতে কিন্তু ভালো কিছু হবে না। এবং ওইটাকে বলা হয় যে এই বর্তমান ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়ার একটা অপপ্রয়াস। আর যে এই যে ধর্ষণের মতো দেখেন, এখানে কিন্তু এক পুরোহিত ধর্ষণের আসামি, মাদ্রাসা শিক্ষক, আপনার ফেনীর এই নুসরতের হত্যাকাণ্ড আমরা জানি, মাদ্রাসা সেই সুপার ফাঁসি হয়েছে। কিন্তু আপনি দেখেন এই ধরনের নারী নির্যাতন কেসে যদি 10টা হয়, তার ভিতরে 6টার পলিটিক্যাল সংশ্লেষ থাকে, পলিটিক্যাল পাওয়ার থাকে। ওই জায়গাটায় পলিটিক্যাল দল কোনোভাবে এই দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না। যখন এই সমস্ত ছেলেপানকে দিয়ে অন্যায় করানো হয়, চাঁদাবাজি করানো হয়, তাদেরকে দিয়ে দিনের ভোট রাত্রি কাটানো হয়, আমার ভূমি দখল করতে ব্যবহার করা হয়, অন্য কিছু দখল করতে ব্যবহার করা হয়, টাকা পয়সা পাহারা দিতে রাখা হয়, আমি কোনো বিশেষ দল বলছি না, ওভারঅল কালচারের কথা বলছি। তখন এই সমস্ত ইয়াং ছেলেপান ভাবে যে এইটা আমরা করলে ওনার অনেক উইক পয়েন্ট আমার জানা আছে, আইদার আমাকে রক্ষা করবে, নাইলে আমি পার পাই আসতে পারবো। এই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, জনভিত্তির উপর থাকতে হবে, এবং আমাদের দেখতে হবে যে আমাদের নেতৃত্বের সেই কোয়ালিটি আছে যে আমরা ভালো কিছু ইন্ট্রোডিউস করতে পারি, আমরা দেশকে সুশাসন, ন্যায় বিচারে নিতে পারি। ব্রিটিশরা দেখেন যে এই বাংলাদেশে 2টা ওয়ার সিমেট্রি চালায়, একটা কুমিল্লায় আর একটা চিটাগংয়ে। আপনি সকালবেলা যা দেখবেন একটা পাতা নাই, দিস ইজ কল অ্যাডমিনিস্ট্রেশন। ওখানে বৈশা ওয়ারফেয়ার মন্ত্রণালয়, তারা এইখানে 2টা ওয়ার সিমেট্রি মেনটেন করে, একটা পাতা পাবেন না। আর বাংলাদেশে দেখবেন যে যাদের দায়িত্ব, আমি বনানী থাকি, এইখানে একটা থানা, এই থানার পাশে দেখবেন যে রাস্তার সাইড বিতে বন্ধ করে কোনো মানুষ হাঁটতে পারবে না, যেটা পুলিশের দায়িত্ব যে এই রাস্তাটাকে ক্লিন রাখা। বনানী 11 নম্বর রোডের মুখে ঢুকে, আপনারা বিদেশে দেখেন 11 নম্বর রোডে ফুটপাতের উপরে একটা পুলিশ বক্স। মানে যারা এই দেশকে সুশাসন, ন্যায় বিচারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারাই একটা বড় অংশ অপরাধের সাথে জড়িত, শুধু এই পলিটিক্যাল পেনিট্রেশন। অতএব অপরাধ ডেফিনেটলি ব্যক্তির, কিন্তু দল সেই দায়িত্ব কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না। যে দলের মেম্বার সেই দলকে ওই দায়িত্ব নিতে হবে। কিন্তু আমরা ওই কালচারে যাই নাই যে আমার একটা সদস্য অন্যায় করেছে, আমি সেটা দায়িত্ব নিয়ে পদত্যাগ করব, অথবা তাকে আমি এক্সপেল হয়তো করে, কিন্তু ওইভাবে বিচারের সম্মুখীন পরে সাক্ষী বা বিভিন্ন করা হয়। অতএব ওভারঅল যে এই জন্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ফোরাম বাংলাদেশকে, গণতন্ত্রকে রেটিং করেছে একটা হাইব্রিড ডেমোক্রেসি, অর্থাৎ ফেইল্ড স্টেটের আগের জায়গায়। হ্যাঁ, ফান্ড ফর পিস তারাই করছে ফ্রাজিল স্টেট। তো এই ফ্রাজিল স্টেটের দায় দায়িত্ব তো আমাদের টপ লিডারশিপ, আমি শুধু কোনো একটি দলের লিডারকে বলছি না, এই লিডাররা এইটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না। অর্থাৎ ওভারঅল যে নেতৃত্বের কোয়ালিটি,
জাতীয় রাজনীতিতে, হ্যাঁ, যে নেতৃত্বের কোয়ালিটি শুধু দলীয় প্রধান হবে না, তারা স্টেটসম্যান হবে, ব্রিংসম্যানশিপ হবে, যারা জাতিকে আগামী 50 বছর 100 বছরের সামনে নিয়ে একটা উন্নত জাতিতে নিয়ে যাবে, সেই নেতৃত্ব আমি কারো ভিতরে দেখি না। আপনি দেখেন যে সমস্ত রাষ্ট্র উন্নত শিখরে গিয়েছে, একজন বা দুইজন নেতা তাদেরকে টেক অফ করে নিয়ে গেছে। আমরা জানি জর্জ ওয়াশিংটন, আপনি যদি রিসেন্ট ইতিহাস বলেন, মাহাথির মোহাম্মদ, লিথুয়ানিয়ান, অথবা যে কোনো দেশকেই বলেন। এবং নেতৃত্বের কোয়ালিটিটা কি হয় জানেন, মেক্সিকো দেখেন জাস্ট আমেরিকান বর্ডারে, আমেরিকা কানাডা একটা উন্নত দেশ, আর মেক্সিকোতে ওইরকম কোনো লিডারশিপ আসে নাই, তারা কোনো সিস্টেম সেইভাবে প্রবর্তন করতে পারে নাই বলে তারা মেম্বার অফ এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। সেই জন্য এই জাতির একটা দুর্ভাগ্য, আসলে ভালো নেতৃত্ব এখন পর্যন্ত ওইভাবে পায় নাই, কবে পাবে আই ডোন্ট নো। অনেক কথা জানতে চাই, তো আমরা একটু সামনে আগাই। একটু থ্যাংক ইউ। আমরা যদি একটু মাইনুল ভাইয়ের কাছে যেতে চাই, যে আপনি যেটা মিস্টার সারোয়ার ভাইয়ের কাছে শুনলেন, যে এই যে সংজ্ঞাতেই গলদ আছে, যে যেটা বলা হচ্ছে যে আসলে ধর্ষণ কি, যে মিউচুয়াল যে রিলেশনশিপের পরে যে দৈহিক সম্পর্ককে তারা যখন ভেঙে যায়, তখন তারা সেটাকে বলে যে আমাকে রেপ করা হয়েছে। এবং তার বর্তমানে একটা উদাহরণ আপনি দেখতে পারেন, যে পত্রপত্রিকায় যে ফাতেমা নামের যে মেয়েটি, সে এখন অনশন করছে ঢাকা শহরে। বাট অনেক ভিডিও আছে এবং সেই স্বীকার করছে রিলেশনশিপ ছিল। তো এটাকে ধর্ষণের যে সংজ্ঞার ভিতরে ফেলা, এটাও ধর্ষণ। এটা কি আসলে ওই পিওর যে ধর্ষণ, যেটা সেটাকে দূরে ঠেলে দেয় না, বা সেটাকে ব্যাহত করে না? এ সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি এই সম্পূর্ণ একমত। এই ধর্ষণের সংজ্ঞা নিয়ে আমারও দ্বিমত আছে, এবং আমিও কনফিউজ যে এই সংজ্ঞাটা এরকম হওয়া উচিত না। কারণ এই জায়গা থেকে মানুষ অনেকেই ব্ল্যাকমেইল করছে। আমি কতদিন আগে পত্রিকায় দেখলাম, এক পতিতা, সেও ধর্ষণ মামলা করছে, কারণ তার সাথে যে চুক্তি হয়েছে, চুক্তির সে টাকা তারা দেয়নি। তো পতিতাও এখন এই আইনের সুযোগটা নিচ্ছে। আর ব্যর্থ প্রেমিকরা ফাঁসি হবে, তাহলে তো ওই কাস্টমার তো ফাঁসি হবে তাহলে, তাই না? এখন ব্যর্থ প্রেমিকা তো আছে, যৌনকর্মীরাও এই সুযোগটা নিচ্ছে। তো এখানে ব্যারিস্টার সাহেব আছেন, আইনগতভাবে তিনি আমার চেয়ে অনেক ভালো জানেন, বুঝেন। তা এই আইনটা আমার মনে হয় অনেক আইনই আমাদের আছে, যেগুলি অনেক আইন আপডেট করা উচিত জরুরি ভিত্তিতে। কারণ এইটা কোনো ধর্ষণের সংজ্ঞা হতে পারে না, যেখানে স্বেচ্ছায় মিলিত হবে, প্রেম করবে, শারীরিকভাবে মিলিত হবে। সারার ভাই যেটা বলছে, কেন তুমি বিয়ে পর্যন্ত অপেক্ষা করো নাই, এটাই স্বাভাবিক। তো যখন তুমি বিয়ের আগে করছো, সেখানে তোমার সদিচ্ছা ছিল। তা আমার মতে ধর্ষণ সেইটাই হবে যেটা একদম অনিচ্ছা সত্ত্বে জোরপূর্বক, এর বাইরে কোনো ধর্ষণ না। এইটাকে ক্লিয়ারিফাই করা উচিত, এবং আমি মনে করি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই আইনটাকে, এই যে লটা আছে, যে সিস্টেমটা, এটাকে আপডেট করা উচিত। ধন্যবাদ মাইনুল ভাই। আমি একটু সম্পূরক প্রশ্ন মিস্টার সারোয়ার ভাইয়ের কাছে জানতে চাই, যে সেম সিনারিও, যে ছেলে মেয়ের সম্পর্ক, এখানে মেয়ে কিন্তু অপশন পাচ্ছে বর্তমান আইনে, যে রেপের কেস করার। এখন এই আইনে কি কোনো ছেলে তার প্রেমিকার বিরুদ্ধে কি এই রকমের কেস করতে পারে? অনেক সময় দেখা যায় যে প্রেমিকা ভালো ছেলে পেয়ে বিয়ে করে চলে যায়, হ্যাঁ, কিন্তু ছেলেটা কান্না করে বা পরে নেশা করে, হ্যাঁ, কিন্তু তার কি অপশন আছে যে সে ওই মেয়ের বিরুদ্ধে ধর্ষণের ওই যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ বা এরকমের করছে? এরকম কি এরকম কোনো হিস্ট্রি বা কোনো রেকর্ড কি আমাদের আছে কিনা, বা সুযোগ আছে কিনা? না, এরকম কোনো আইন নাই। প্রেমে ব্যর্থ হয়েছে, সে সন্ন্যাসী হতে পারবে, কিন্তু কোনো আইনের আশ্রয় নিতে পারবে না। বুঝছেন? শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে যান, শোনেন, আপনারা নিশ্চয়ই জানবেন যে আমেরিকাতে অনেক প্রেশার গ্রুপ আছে, এই ইউরোপে আছে। এই প্রেশার গ্রুপ হলো যে স্ত্রী কর্তৃক নির্যাতিত স্বামীদের সংগঠন। তো এরা করে কি, স্ত্রী থেকে নির্যাতিত তার সম্পর্কে নিজেদের ভিতরে একটু ক্রিপিং করে, নিজেদের ভিতরে একটু করে নিজের মনের কষ্ট সরায়, কিন্তু কোনো আইনগত আনটিল আর আনলেস ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স তখন। আর পৃথিবীর সব দেশেই আমাদের মেয়েরা এটা স্বীকার করে না অনেক সময়, নারীবাদীরা, কিন্তু মেয়েদের আইন অনেক আইন মেয়েদের পক্ষে সব জায়গা। আপনার ব্রিটেনে আছে, এই ব্রিটেনে কিন্তু 200 বছর পরে ধর্ষণ মামলার সংজ্ঞা, মানে ম্যারিটাল রেপের সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। আর ভার্সেস আর একটা কেসের নামে, আমি যখন ছাত্র ছিলাম 2008-9-তে লন্ডনে, সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন, তখন আমরা এই কেসটা পড়েছি যে ইভেন
marriage life every copulation has to have consent from wife. হ্যাঁ, তো এটা মনে করেন ম্যারেজ রেজিস্ট্রেশনে ধরা হয় যে না একটা পার্মানেন্ট অনুমতি আছে, কিন্তু ওই কেসে সেটা এস্টাবলিশ হয়েছে ইন এভরি সিঙ্গেল কপুলেশন সেখানে ওয়াইফের অনুমতি লাগবে। একটা কেসও হয়েছিল, ওই কেসটা খুব যুগান্তকারী কেস ছিল। আর আছে যে মনে করেন যে কোনো মেয়ে যদি ড্রাঙ্ক হয়ে শুয়ে থাকে, স্পেশালি বড়দিন অথবা 31st নাইটে, তখন আপনার তো লন্ডনে দেখছেন যে অনেক সোশ্যাল যারা সার্ভিস দেয় তারা করে কি ছোট একটা রেস্ট হাউসের ভিতরে তারা ঘুম পড়াই দেয়, ঘুম পড়ার পর বলে যে ক্যান ইউ গো নাও, বলে ইয়েস আই ক্যান গো। এই অবস্থায় যদি অ্যাসল্ট হয় কোনো মেয়ে, তাহলে ওইটা ধর্ষণ ধরা হবে। যে ড্রাঙ্ক অবস্থায় কনসেন্ট ইজ নট গিভেন, কনসেন্ট ইজ নট গিভেন। তো বাংলাদেশে মাইনুল যেভাবে বলছে, আমি মনে করি যে ধর্ষণের ডেফিনেশনটাকে অনেক ওয়াইড করে ফেলছে। স্পেশালি যদি এই ধরনের মামলা হয় যে আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে আমাকে এই 6 মাস ধরে ধর্ষণ করেছে, এইটা আমি মনে করি যে কোর্টের ডিরেকশন আসবে অবশ্যই। তবে ধর্ষণের ডেফিনেশন তো ডেফিনেটলি আছে, একদম ফোর্সফুলি যদি ইন্টারকোর্স করেছে অথবা ইন্টারকোর্স করার চেষ্টা করেছে, ভাইটাল অর্গান টাচ করেছে, এইগুলা কি ধর্ষণ হিসেবে এখন সংজ্ঞায়িত আছে। এবং এইগুলো আস্তে আস্তে আমার মতে এটা অনেকটাই স্ট্রিমলাইন হবে। তবে এই যে একজন পতিতেও করলো, এইগুলো যাতে ওপেন আপ না হয়, তাহলে হবে কি এটা পেন্ডুরার বক্স ওপেন হয়ে যাবে এবং অনেক সাধারণ মানুষ, অনেক রেসপেক্টেড পার্সনও তাদের শত্রু কর্তৃক এইভাবে নির্যাতিত হওয়ার একটা আইনের অপব্যবহারের মাধ্যমে নির্যাতিত হওয়ার একটা স্কোপ সৃষ্টি হতে পারে বলে আমি মনে করি। এটা আমাদের বিচারকরা, আইন আদালতে যারা জড়িত আছে, তারা এই জিনিসটাকে অবশ্যই অ্যাড্রেস করবে। থ্যাংক ইউ স্যার ভাই। আমি মাইনুল ভাইয়ের সাথে চাচ্ছি যে কয়েকদিন আগে আমরা দেখছি যে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সিনহা হত্যার পরে ক্রসফায়ারে মৃত্যুর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা এবং অভিব্যক্তি মানুষ দেখিয়েছে। কিন্তু এই যে সিলেটে বা ওই যে নোয়াখালীর ঘটনার পরে আবার তারাই এই সামাজিক মাধ্যমে কিন্তু আবার বলছে যে ধর্ষকদের ক্রসফায়ার দিতে হবে। তো এই যে ফ্রাস্ট্রেশন বা এই যে মানে চেঞ্জ অফ মুড, why and what do you think? এর পিছনে কি কাজ করছে? এটা আমি মনে করি আসলে সাধারণ মানুষকে এক্ষেত্রে আমি দোষ দিব না। কারণ হচ্ছে যখন সিনহা হত্যাকাণ্ড হয়েছে, সেটা অনেক হত্যাকাণ্ড, অনেক ক্রসফায়ার। যদিও আমি একটা মানবিক দেশে থাকি, আমি মনে করি আমি একজন মানবিক মানুষ, তারপর অনেক ক্রসফায়ারকে আমি সমর্থন করেছি, স্বীকার করব। কিন্তু কিছু ক্রসফায়ার যেগুলি প্রুফ হয়েছে যে না এই লোকটা নিরীহ ছিল, সেগুলি তো মানা যায় না। সিনহার ব্যাপারটা ছিল ওইরকম। ওই সময় মানুষ ক্রসফায়ারের বিরুদ্ধে চলে গেছে যে না, ক্রসফায়ারে তো নিরীহ মানুষও মারা যায়। আবার এমসি কলেজের ঘটনায় তারাই আবার ক্রসফায়ারের পক্ষে। এটা আসলে মানুষেরও দোষ না, আমাদেরও দোষ না। এটা হচ্ছে তখন মানুষ দেখে, অনেক ক্ষেত্রে আমরা দেখি কি যে প্রকৃত অন্যায় ঘটানোর পরেও, এমনকি হত্যাকাণ্ডের পরেও সেই লোক আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের অনেক ঘটনার বিচার হয় না। এই না হওয়ার কারণেই মানুষ মনে করে যে ধরতাপ্তা মার পেরে। এই ধর্ষণে এমসি কলেজের ঘটনা হবে, এখানে রাজনৈতিক প্রভাব হয়তো বিস্তার পরবর্তীতে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তারপরও হাইকোর্ট যেভাবে আমাদেরকে হাইকোর্ট দেখায়, লোয়ার কোর্টে দেখা গেছে যে ফাঁসি হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি মুহুরী হত্যাকাণ্ডে আসামি, তাদেরকে লোয়ার কোর্ট, হাইকোর্ট ফাঁসি দিয়েছে। চিটাগাংয়ের মুহুরী হত্যাকাণ্ড, অধ্যক্ষ মুহুরী, তাকে সুপ্রিম কোর্ট কি করেছে? তাদেরকে যাবজ্জীবন দিয়েছে। এখন এরকম একদম স্পষ্ট প্রুফ একটা ঘটনা, সেইখানে যখন উচ্চ আদালতে গিয়ে রায় পরিবর্তন হয়ে যায়, তা সেখানে মানুষ তো মনে করতে পারে এমসি কলেজের ঘটনাও এরকম আইনের ফাঁক ফোকর দিয়ে তারা একসময় বের হয়ে যাবে, অতএব যে এদেরকে আমরা ক্রসফায়ার চাই। এটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের তদন্ত সংস্থার কি বলবো, করাপশন বলেন, ফ্রাস্ট্রেশন আর কি, হ্যাঁ অনিয়ম বলেন। বিচারকরা ঘুষ খায়, এটাও সত্য। আমরা দেখেছি বিভিন্ন সময় বিচারকরা ঘুষ খায় বাংলাদেশে, যে দেশে দুদক ঘুষ খায়। তো যেই জায়গায় দুদক ঘুষ খায়, বিচারক ঘুষ খায়,
যেখানে তদন্ত ঠিক মতো হয় না, এই টোটাল জিনিসটাকে চেঞ্জ করার জন্যই আমাদের আসলে মূল কাজটা করতে হবে। এটাই হচ্ছে বড় কাজ। আমি কোন দল করি, কোন মনের বা কোন চেতনা আমি ধারণ করি, এটা বড় ব্যাপার না। আমি বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য আমি চিন্তা করি যে সবাইকে আসলে মানুষ হতে হবে। যে মানুষ শব্দটা, যে সবাইকে আমাকে মানুষ হইতে হবে, এটাই হচ্ছে বড় জিনিস। এর এবং বাইরে আমি আর কোনো বিকল্প দেখি না। আর মানুষ যে তখন ক্রস ফায়ারের বিরুদ্ধে ছিল, এখন আবার ক্রস ফায়ারের প্রতি, এতে মানুষের কোনো দোষ নেই। এটা হচ্ছে আমাদের দেশের চলমান ঘটনা, অতীত ঘটনা, এর পরিপ্রেক্ষিতে, বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের এই চাহিদা আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের অনেক প্রশ্ন আছে সারোয়ার ভাই। আমাদের সময় অনেক 45 মিনিট হয়ে গেছে, তো আমরা আসলে একটু দ্রুত করতে চাই। এরপরে সারোয়ার ভাই কাছে জানতে চাই যে একটা কথা আছে বিচারে যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, বা বিচার বিলম্ব মানেই বিচারকে না বলা। আইনে আছে 180 দিনের মধ্যে বিচার শেষ করতে হবে। বিশেষ ক্ষেত্রে কারণ দেখিয়ে কিছু সময় নিতে পারে, কিন্তু বাস্তবে সেটা তো দেখা যায় যে 10 থেকে অনেক সময় 20 বছরও লেগে যায়। এবং একটু উদাহরণ হিসেবে আমি দিতে চাই যে 1998 সালের 23 এপ্রিল শিল্পপতি লতিফিউর রহমানের মেয়ে সাজনিন তাসনিন রহমানকে ঢাকায় তাদের নিজ বাসায় ধর্ষণ ও হত্যা করা হয়। ওই ধর্ষণ ও হত্যা মামলার চূড়ান্ত রায় পেতে 18 বছর সময় লেগেছে। অর্থাৎ 1916 সালের 16 সালে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে। সো দেখেন, একজন শিল্পপতির যদি বিচার পেতে ঢাকায় বসে এত সময় লাগে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? এবং এর প্রথম। দ্বিতীয় প্রশ্ন, তাহলে আপনি কি মনে করেন না যে মানে উচ্চ আদালত, যেটা মাইনুর ভাই বললেন যে স্থানীয় কোর্টে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সুপ্রিম কোর্টে এসে তাকে যাবজ্জীবন বা পরিবর্তন করে, তাহলে কি হয় যে আপনি দেখেন কয়েকদিন আগে যে বরগুনার তিন্নির যে ঘটনা, যে সেটা নাম কি মাইনুল ভাই, যে সেটা রিফাত শরীফ। রিফাতকে হত্যা করেছে, স্থানীয়ভাবে তাকে ফাঁসি দেওয়া হয়েছে অনেক। এখন মিন্নির বাবা ঢাকায় আসছে, সে হাইকোর্টে আসছে। সো এইখানে দেখেন, এই যে তার বাবা এখন আবার তার ছেলের বিচার পেতে ঢাকায় মানুষের বাসায় থাকতে হবে, টাকা খরচ হবে বছরকে বছর। তো এটা যদি হয় ধর্ষণের ক্ষেত্রে, কারণ ধর্ষণের ব্যাপারটি সম্পূর্ণ আলাদা। দেখেন, ধর্ষণ এমন একটা ক্রাইম যেখানে কিন্তু কোনো ক্ষমতার দ্বন্দ্ব থাকে না, সেখানে কিন্তু কোনো জমি জমার দ্বন্দ্ব থাকে না। অনেক মার্ডার আছে যে জমি জমার দ্বন্দ্ব নিয়ে মারামারি হয়, মার্ডার হয়, রাজনৈতিক মার্ডার, কিন্তু এটি হলো সম্পূর্ণ একটি কি বলবো, লেজার ভিত্তিক ক্রাইম। তো এইটাকে আপনি কি মনে করেন না যে বিচার ব্যবস্থাকে যদি একটু কুইক করতে হলো স্থানীয়ভাবে বিকেন্দ্রীকরণ, অর্থাৎ আপার কোর্টকে বিকেন্দ্রীকরণ, জেলা বা জেলা পর্যায়ে এই যে বেঞ্চ কি গঠন করা সম্ভব কিনা? এবং আমি যতটুকু জানি এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ঢাকার আপনাদের মতো যারা বড় আইনজীবী তারা এর বিরোধিতা করছে, কারণ তাদের ইনকাম কমে যাবে। তো অনেকগুলো প্রশ্ন, আপনি যদি একটু সংক্ষিপ্ত করে বলতেন যেটাকে। না, শুরুতেই বলি যে আপনি ওই ধর্ষণের কথা বলতে যে এটা প্লেজার, এটার সাথে জড়িত, এটার সাথে প্লেজারের চেয়ে বেশি জড়িত পশুত্ব, হ্যাঁ, সিম্পলি পশুত্ব আর কি, অ্যানিমালিটি। হ্যাঁ, তো এখানে সেটা কোনো বলি স্বার্থ যে নাই, আমাদের বলতে কোনো স্বার্থ নাই, মানে শুধুই হ্যাঁ, এটা স্বার্থ নাই, হ্যাঁ। স্বার্থ নাই। যখন পশুত্ব চেপে বসে তখনই তারা এই ধরনের ঘটনা ঘটায়। তো আপনি যে বিকেন্দ্রীকরণ বুঝিয়েছেন সেটা বোধহয় ওই যে হাইকোর্টের কিছু বেঞ্চ বেঞ্চ, হ্যাঁ। আমরা বিভিন্ন বিভাগে যে করা হয়েছিল, সেটা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই জন্য ওটা বাদ হয়েছে। সেটা তো অবশ্যই করতে পারে, সংবিধান সংশোধন করে সেটা করা সম্ভব। এবং এখন আমার জানা মতে যে হাইকোর্টই 4 লক্ষ কেস এবং পুরো বাংলাদেশে 35 লক্ষ কেস পেন্ডিং আছে। এবং আমরা যারা বিদেশে লন্ডনে লেখাপড়া করে আসছি, ওখানে একটা কমিশন হয়েছিল 2095 তে হয়েছিল, 2003 তারা রিপোর্ট করে। সেই কমিশনের মাধ্যমে তাদের সমস্ত ব্যাকলগ তারা ঘুষিয়ে ফেলছে। তো আমি এই চিফ জাস্টিস সিনহা যে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তাকে একটা চিঠি লিখে জানিয়েছিলাম যে 2টি ঘটনায় 2টি স্টেপ নিলে বাংলাদেশে 80% মামলা ব্যাকলগ কমানো যায়। একটা হলো প্রি অ্যাকশন প্রোটোকল। আপনারা যদি লয়ের ছাত্র না সেটা বুঝবেন না যে কোর্টে যাওয়ার আগে সেই মামলাগুলো আগেই বিভিন্ন স্টেপে শেষ করতে হবে। আরেকটা হলো মিথ্যা মামলা। মনে করেন ইউকে তে সম্পূর্ণ মিথ্যা মামলা শূন্যের কোঠায় কেন?
যে কোনো কারণে, এক নম্বর হচ্ছে থানাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না, কোনো ওই থানায় কোনো মিথ্যা মামলা হয় না। আর বাংলাদেশে থানায় অনেক মিথ্যা মামলা হয়, মানে আমার কেন জানি মনে হয় যে প্রতি 3টে-2টাই মিথ্যা মামলা হয় বাংলাদেশে। এই লন্ডনে যেমন থানায় কোনো মিথ্যা মামলা হয় না। তারপরে কোনো কারণে যদি মিথ্যা মামলা হয়, কোর্ট বড় ধরনের কস্ট পেনাল্টি দেয়। বাংলাদেশেও কিন্তু বিচারকদের কস্ট পেনাল্টিতে কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই, তারা জানে। এখন মনে করেন একটা মিথ্যা মামলা প্রমাণিত হইলো, পেনাল কোডে আরেকটা নতুন মামলা করতে হবে, নারী ও শিশু নির্যাতন আইনে আরেকটা মামলা করতে হবে। তো একজন মানুষ সাফার করে কোর্টের বারান্দায় দৌড়ে দৌড়ে তারা আর এই পেন নেয় না। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা ওই জায়গায় যায়নি, যে যখন প্রমাণ পেল যে এখানে একটা মিথ্যা মামলা হয়েছে, সেইটার বিরুদ্ধে সাথে সাথে একটা ডিগ্রি বা অর্ডার হয় না। এইটা একটা বড় ধরনের লিমিটেশন। আরেকটা যে কথা বললেন যে আপনার বিচার ডিলেড ডিনাইট, এটা যেমন সত্য, আবার বিচারের ব্যাপারে বলা হয় বিচার হারিট মানে বিচার বাড়িট। হ্যাঁ, তো এইটা একটা ব্যালান্স করতে হবে, তাকে সময় দিতে হবে, আবার দ্রুত সময় করতে হবে। যেমন যেটা হয় যে একটা অপরাধ সংগঠিত হওয়ার পরে মানুষের মন থেকে বিস্মৃত হওয়ার আগে সেইটা বিচারটা হাইয়েস্ট কোর্ট থেকে কনক্লুড হওয়া উচিত, যাতে মানুষ ওখান থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু আমাদের হাইয়েস্ট জায়গায় যেতে যেতে সব মানুষ এটা ভুলে যায়। হ্যাঁ, আপনি জানেন যে ওকলাহোমাতে একটা বম্বিং হয়েছিল, সন্ত্রাসী আক্রমণ হয়েছিল সম্ভবত 1995 সালে। তারা সেটা 6 বছরের ভিতরে বিচার কনক্লুড করেছে, সমস্ত এপিলেট কোর্ট সহ। এখন বাংলাদেশে মনে করেন যে এই মামলাগুলো শুরু হয় নারী ও শিশু আদালতে, সেটা ডিস্ট্রিক্ট কোর্টের সমমানের, তারপরে হাইকোর্ট, তারপরে এপিলেট ডিভিশন, মানে হাইকোর্ট ডিভিশন, পরে এপিলেট ডিভিশন, পরে যদি রিভিউ হয়। এই 4টে স্টেজ কভার করতে কোনো কোনো মামলাতে 18 বছর, 20 বছর, 30 বছর লেগে যায়। খুব যদি ত্বরান্বিত করেন তাহলে রাষ্ট্রে যদি মানে একেবারে বড় নির্দেশ থাকে, তাইলেও আপনি কিছু আগাইয়া দেন, কত আগাতে পারবেন। তো মূল এটা হলো যে ব্যাকলগটা কমানো। এবং আমি মনে করি যে বাংলাদেশে যদি সেই পলিটিক্যাল নির্দেশ থাকে এবং প্রধান বিচারপতি, আইনমন্ত্রী এরা যদি চায় এটা কমাতে পারে। এটার সাথে পলিটিক্স বড় ধরনের জড়িত, কারণ পলিটিক্যাল কারণে মূল পলিটিক্যাল মামলাগুলো এই লক্ষ লক্ষ মামলা আছে পলিটিক্যাল মামলা। এবং আপনার সিভিল মামলাগুলো আপনার ওই যে লন্ডনের, যেহেতু আমরা কমন ল কান্ট্রি, লন্ডনের ওই কমিশনটাকে কাজে লাগিয়ে প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে অনেকখানি কমানো সম্ভব। হ্যাঁ, আমাদের এই জন্য এই মামলাগুলো একটা সমন্বিত রিফর্ম দরকার বলে আমি মনে করি। কিন্তু যারা এই দায়িত্বে, তারা এটা কতটুকু নিবে বা তারা কতটুকু পারবে, তাদের সেই স্পিরিট আছে কিনা আমার সন্দেহ আছে। আমি সিঁদুরও যেমন আমাদের এই প্রধান বিচারপতি কিন্তু দু একটা ভালো কাজ করেছে, যেমন এই দুর্নীতির বিরুদ্ধে একটা রেড করেছে, কিন্তু দুর্নীতি থামে নাই, এখনো বেঞ্চ অফিসারে ঘুষ খায়। যে কোর্টের ভিতরে বিচার কার্য পরিচালনা হয় সেই কোর্টের ভিতরে ঘুষ লেনদেন হয়। হ্যাঁ, এবং আমাদেরকে বাধ্য করা হয়, আমরা যারা ঘুষ দিতে চাই না আমাদেরকে সেইখানে ঘুষ দিতে বাধ্য করা। আপনি ঘুষ দেবেন না, আপনি কোনো কাজই করতে পারবেন না। তো সেই জন্য আমি প্রধান বিচারপতি বলছিলাম যে আপনি 2টা স্টেপ নেন মাননীয় প্রধান বিচারপতি। আমি চিঠি লিখে জানিয়েছি যে আপনি ওখানে একটা ইন্টেলিজেন্স সংস্থা সৃষ্টি করেন এবং বেতন লাগবে না, আপনি চরিত্রবান লয়ারদের কাছ থেকে সেটা একটা কমিটি করেন, এবং এই ইন্টেলিজেন্স সংস্থা আবার কোনো মিথ্যা তথ্য দেয় না, সেইটার ভিতরে একটা কাউন্টার ইন্টেলিজেন্স করেন, বেশি না, আপনি 2 বছর এটা একটা প্রভিশনালি করেন। আর মাঝে মাঝে স্ট্রিং অপারেশন চালান, যে কোন কোন বেঞ্চে ঘুষ খায়, আপনি আপনার লোক পাঠিয়ে দেখেন যে একটা কেস দিতে হলে ঘুষ দিতে হয় না হয়। এটা তো ইজিলি করা সম্ভব। তো ওই জায়গায় যেতে পারে না তারা, মানে এমন কাজের চাপে থাকে, অথবা অনেকে চিন্তা করে ভাই আমার টেনিউরটা কাটাই যায় কোনোভাবে, আমি এইসব কন্ট্রোভার্সি দিতে পারি না। তো এই প্রধান বিচারপতি কিন্তু আরেকটা ভালো কাজ করেছে, আই অ্যাপ্রিসিয়েট, যে হঠাৎ করে ড্রেস কোড চেঞ্জ করে দিয়েছে। যে দেশে 10 মাস গরম থাকে সেখানে কোট গাউন পরা সম্ভবই নয়, তো এখন সে সাদা শার্ট এবং আপনার যে কলার ব্যান্ড পরে তারপরে প্র্যাকটিস করতে পারে, এটা একটা অত্যন্ত ভালো ডিসিশন। অর্থাৎ বিচার ব্যবস্থা হচ্ছে আপনি যদি ওপেন ট্রায়াল করবেন, ওই জায়গাতে তদন্ত করতে হবে, সেইটা বিচারের বা আপনার চার্জ ফ্রেম করতে হবে, সাক্ষী আনতে হবে, সাক্ষীদের জেরা করতে হবে, আর্গুমেন্ট করতে হবে, তারপর তাকে আপনার আপিলের সুযোগ দিতে হবে। এইগুলো দ্রুত করলে আমার মধ্যে 18 বছরের পরিবর্তে হয়তো 3-4-5 বছর করা সম্ভব। কিন্তু এখন যে পরিস্থিতি বাংলাদেশে আছে, তাতে একটা ট্রায়াল শেষ হইতেই 5-6 বছর লেগে যায়। মনে করেন হাইকোর্টে আপনি নুসরাত হত্যাকাণ্ড যত দ্রুত করেন না কেন, সাইকেলের পাম্প পেটে ঢুকে যে 2টা ছেলেকে হত্যাকাণ্ড ঘটা হলো, একটা সিলেটে একটা খুলনায়, তাদের বিচার কিন্তু আপনার
4 মাসের ভিতরে কনক্লুড হয়েছে ট্রায়াল কোর্টে। ফাইন, আপনি করছেন, একটা উদাহরণ সৃষ্টি করলেন, কিন্তু হাইকোর্টে এসে কিন্তু ওই ব্যাকলগে পড়ে গেল, মানে বছরকে বছর। তো এই জায়গাটা আপনি ঠিক করতে হলে যেমন বেঞ্চ বাড়াতে হবে, যেমন বিচারকের গতি বাড়াতে হবে, হাইকোর্টে বিচারের সংখ্যা বাড়াতে হবে, এবং এট দ্য সেম টাইম একটা পরিপূর্ণ রিফর্মস দরকার বলে আমি মনে করি, যে কোনো মিথ্যা মামলা যাতে না হতে পারে। তো এই যে স্ক্রিনিং যেটা, ওটা আমি লিগ্যাল টার্মটা আমি বলতে পারি, ইট শুড বি প্রি-অ্যাকশন প্রটোকল বলে এটাকে আইনের ভাষায়। সো এইটা যদি করা হলে কিন্তু যেটা বললেন, আমি মনে হয় যে 60% প্রেসার কমে যায়। সম্ভব। অনেক ছোটখাটো কেস আছে, মনে করেন এই মারামারি, মনে করেন এই মারামারি কেসে 326 ধারা, মানে গ্রেভিয়াস ইনজুরি, এইগুলো মীমাংসাযোগ্য, কিন্তু এইগুলো থানা আসলে এরা জিয়ে রাখবে, উকিল সাহেব জিয়ে রাখবে, এবং আপনার জজ সাহেব সেটাকে আপনার তাদের অ্যাক্টিভিজম দেখাবে না, যে আপনি এটা কিছুটা হয়, সব ক্ষেত্রে হয় না। তো একটা সব গাছহারা ভাব। তো এই উদ্যোগটা উচ্চ জায়গা থেকে আসতে হবে। এইটা অ্যাড করি, আপনি যদি কুইকলি, কারণ আমাদের অনেক সময় হয়ে গেছে। 2000 সালের নারী ও শিশু নির্যাতন আইন হলেও 20 বছরও কোনো বিধিমালা তৈরি করা হয় নাই, এবং 2011 সালের খসড়া বা সাক্ষী সুরক্ষা আইনের খসড়া করা হলেও এটি এখন পর্যন্ত কার্যকর হয় নাই। তো এ সম্বন্ধে আপনার কি কোনো মতামত আছে কিনা? নারী শিশু নিশ্চয়ই তারা করে কি, তাহলে রাষ্ট্রের টাকা নিয়ে তারা কি করে হোয়াট দে আর ডুইং দেয়ার? না, এক্স্যাক্টলি, এইটাই আমাদেরও প্রশ্ন, যে এই যে বিধিটা হয়নি আপনি যেটা বলেন। তারপরে নারী ও শিশু নির্যাতন আইনে আপনার এই লোয়ার কোর্টের বিচারকরা, একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ রিসার্চ করে দেখিয়েছে যে এর 95% মামলা মিথ্যা মামলা হয়। তো এই রিসার্চটাও তো আমাদের বিচারালয় অথবা আইন কমিশন অথবা আইন মন্ত্রণালয় তারা সেটা বিবেচনায় নেয়নি। তো এই যে আপনি যখন বের করলেন, যখন একটা মামলা মিথ্যা প্রমাণিত হলো, তখন সেই যে মিথ্যা অভিযোগকারী তার বিরুদ্ধে আপনি পিউনিটিভ অ্যাকশন নিতে পারেন না, কেন ওই কোর্টের আদেশের ভিতরেই এটা এনফোর্স হওয়া উচিত। কিন্তু সেখানে বলা আছে, কিন্তু সবাই শিখে যাবে, সেখানে করলে আমার খবর আছে, সেইখানে এক্স্যাক্টলি, এবং সেইখানে বলা হয় না, মিথ্যা মামলা প্রমাণিত হলে আলাদা একটা প্রসিডিংস ড্র করতে হবে, ওই জায়গায় মানুষ যেতে চায় না। তো এই আমাদের এই বিচারকদেরও এইখানে ল্যাকিং আছে, তাদের ওই অ্যাক্টিভিজম নাই, জুডিশিয়াল অ্যাক্টিভিজম নাই। ধর্ষিতার যে অর্থদণ্ড, ধর্ষকদের যে অর্থদণ্ড করা হয়, সেই টাকা আনতেও কিন্তু ধর্ষিতার খবর হয়ে যায়, এবং অনেক সময় ঘুষ দেওয়া লাগে। এটার কিন্তু কোনো ক্লিয়ার, এবং এই টাকাটা ধর্ষকের কাছ থেকে টাকাটা কিন্তু রাষ্ট্রের ফান্ডে জমা হয়, আপনি মনে হয় জানেন, তাই না? না, ওইটাই এইখানে ওই সেই পুরোদের কথা হচ্ছে, এত কথা কি, এটা তো 1 2 3 হোয়াট দে আর ডুইং। এক্স্যাক্টলি, সেটাই এইখানেই কথা চলে আসে যে আমাদের যে আইনগুলা এনঅ্যাক্টমেন্ট হয়েছে, এটা ম্যাক্সিমাম আইন এখনো ব্রিটিশে করে গেছে, এবং সেটা টু মিট আপ দা কলোনিয়াল অবজেক্টিভস। এই কলোনিয়াল অবজেক্টিভস থেকে আমরা সরে আসতে পারি না। ছোট একটা উদাহরণ দেখাই, যে ইউকেতে আপনার কোনো মামলার অর্ডার এবং জাজমেন্ট হলে ওর ভিতরে কিন্তু এনফোর্সমেন্ট থাকে, কিন্তু বাংলাদেশে আপনার একটা এক্সিকিউশন মামলা করতে হবে। অর্থাৎ ওই লুডো খেলার মতো, আপনি সব বছর, মানে 6 বছর 10 বছর ঘুরে আপনি 97 পর্যন্ত গেলেন, আবার ওইখানে সাপের মুখে পড়ে আবার 3 এক্সিকিউশন মামলা করে আবার 3 চলে আসতেন। তো এই জায়গাটাই, এই যে একটা আইন কমিশন আছে, তারা কি করে, মানে বসে বসে সরকারি গাড়ি চালায়, বেনিফিট খায়, 2-1টা সেমিনারে বিদেশে যায়, এই হলো তাদের কাজ আর কি। এই দেখেন না আপনি, সেদিন খবরে বের হয়েছে যে আমাদের নির্বাচন কমিশনের 3 জন কমিশন 3টা করে গাড়ি চালায়, তাদের গাড়ি দরকার, তাদের এত বেশি গাড়ির চাহিদা। মানে এই সরকার সভা সেটা বলছে, সব সময় এই জায়গাটায় নিয়ন্ত্রণ করবে কি, এই জায়গাটাই নিয়ন্ত্রণ করার দরকার, প্রয়োজন হয়েছে। দায়িত্ব হলো সেই টপ পলিটিক্যাল নেতা, সেই টপ পলিটিশিয়ানরা ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করবে। তো এখন পলিটিশিয়ানরা যদি ব্যুরোক্রেসির আন্ডার কমান্ড হয়ে যায়, যদি মনে করে না তাদের ব্লেসিং নিয়ে আমার ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা এসছি, তখন সবকিছু আপসেট ডাউন হয়ে যায়। তো সব জায়গায় প্রবলেম আছে। আমি সেই জায়গায় মনে করি যে ওই রকম যদি নেতৃত্ব আসে বাংলাদেশে, এটা, তবে এই প্রধানমন্ত্রী কিন্তু ইচ্ছে করলে পারতেন, ওনার কিন্তু এখন একক কর্তৃত্ব, যে কোনো ডেপুটেশনের একটা কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, এখন কিন্তু সুশাসনে যাওয়াটা ইজি, কিন্তু সেখানে তো যাচ্ছেন না আপনি যদি বলেন প্রত্যেকটা কথায় পলিটিক্যাল কথা, এই কারণেই আসে। আমার ছোট ভাইকে বলি যে পলিটিক্স যদি জনস্বার্থে হয়,
পলিটিক্স যদি মানুষের জন্য হয়, পলিটিক্স যদি দেশের জন্য হয়, যে কোনো ইস্যুতেই পলিটিশিয়ানরা কথা বলবে। কিন্তু যারা সরকার চালায় তাদের দায়িত্ব হচ্ছে সঠিক আইন অনুযায়ী কাজটা করা। পলিটিশিয়ানরা সেইখানে পলিটিক্স করতে চাবে, আপনার কাজ হচ্ছে সেটা আইন অনুযায়ী কাজ করা। তো এইখানে এইখানে কিন্তু এই সরকারের এই সরকারের একটা সুযোগ আসছিল, কিন্তু টোটালি ন্যায় বিচারে। মানুষ চায় ন্যায় বিচার, যে কোনো ফর্মে সেটা ন্যায় বিচার আসুক, সেটা সৌদি আরবের মতো ন্যায় বিচার আসুক অথবা চায়নার মতো ন্যায় বিচার আসুক। কিন্তু মুখে গণতন্ত্র বলবেন, কিন্তু পুরো সব সিস্টেম ভেঙে পড়বে। এতে মানুষ সাফার করে, দেশ সাফার করে, সমাজ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে যায়। সারোয়ার ভাই, Thank আমি you. থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমি মাইনুল ভাই, আপনি অনেকক্ষণ আসলে ওয়েট বসে আছেন। আমি একটু আপনার সাথে কাছে যাচ্ছি, আপনি একটু আনমিউট করবেন কাইন্ডলি আপনার এটা। যে প্রায় প্রতিদিন আমরা সংবাদপত্রে দেখি যে বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু বলাৎকার হচ্ছে। তো এ নিয়ে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সংবাদপত্রে তেমন হইহুল্লা নাই। কিন্তু সেম একটা শিশু, মেয়ে শিশু বা কোনো মহিলা যদি ধর্ষণ হয় এবং সেক্ষেত্রে যদি ছাত্রলীগ বা অন্য কিছু জড়িত থাকে, তাহলে বেশ বেশ ভালো একটা সাউন্ড হয়। সেটা ছাত্রলীগ বা বিএনপি বা যেই হোক, হ্যাঁ? কিন্তু এই যে ধর্মীয় প্রতিষ্ঠানে যে ছোট্ট শিশুগুলো, এবং তারা অনেক সময় তারা এতিম, তাদেরকে বলাৎকার করা হয়, তাদের টিচাররা, এবং এটা দিনের মতো পরিষ্কার, এবং প্রায় প্রতিদিন আমরা সংবাদগুলো দেখি। কোনো হইহুল্লো নাই, কেউ কোনো কথা নাই, কোনো এই যে কি জানি ওই যে এখন কি করে সবাই ওই যে জিপিও মরে গিয়ে, হ্যাঁ, তারাও কোনো কথা বলে না কেন? মানে এই যে তাহলে কি এগুলো কি ধর্ষণ না? আমরা অবশ্যই সারোয়ার ভাইকে যাবো আইনের বিষয়ে জানতে, বাট আপনার মানে মতামতটা কি? ভাই 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করেন তাড়াতাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ আমার জানা মতে বাংলাদেশ, যেখানে স্বাধীনতার 49 বছর পরও স্বাধীনতার পক্ষে বিপক্ষে একটা শক্তি থাকে, এবং যে বিপক্ষের শক্তির বিরুদ্ধে কথা বলতে হয়, কলম ধরতে হয়, লড়াই করতে হয়। এই স্বাধীনতার বিপক্ষের শক্তি কারা? যারা 71 সালে ধর্মের তত্ত্ব দিয়ে, ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানকে সমর্থন করেছিল। সেই একটা বিশাল অংশ বাংলাদেশে আছে, অর্থাৎ বাংলাদেশ একটা ধর্মভীরু মানুষ, এবং এখানে ধর্মান্ধ মানুষের সংখ্যা অনেক। ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন আছে অনেক। এই ধর্ম ভিত্তিক যত কর্মকাণ্ড আছে, এটার প্রতি মানুষের একটা নীরব সমর্থন আছে। তো সেইখানে হুজুর যারা আছে, এরা সুন্নি ড্রেস পরে, দাড়ি টুপি থাকে, এদের বিরুদ্ধে কথা বলা অনেকে নাস্তিক মনে করবে আমি যদি প্রতিবাদ করি হয়তো আমাকে নাস্তিক ট্যাগ দিবে। এদেরকে অর্থাৎ ওই ধর্মান্ধ, ধর্মবিরতা এবং নিজেকে নাস্তিক ট্যাগ থেকে বিরত রাখার জন্য এই প্রতিবাদগুলি করা হয় না। অথচ আমরা যেটা মনে করি, এমসি কলেজের ঘটনায় পুরো ছাত্রলীগকে জড়ানো হয়েছে। আবার দেখা গেছে অনুরূপ যদি বিএনপির কেউ করে ছাত্র দলের, তাহলে ছাত্র দলকে জড়ানো হবে। কিন্তু এই যে তথাকথিত এই যে যারা হুজুর, যারা মোল্লা, মাদ্রাসায় একের পর এক ধর্ষণ, বলাৎকার করছে, এই কারণে তো পুরো হুজুর সম্প্রদায়কে কেউ দোষারোপ করছে না। তখন শুধু বলা হচ্ছে যে জিনে করছে, শয়তানের প্ররোচনায় করছে, এই কথাগুলো তখন আসছে। আর আরেকটা কথা, যখন এইভাবে আমাদের একদম, তারা তো সিলমারা বাংলাদেশের ধার্মিক লোক, একটা মাদ্রাসায় তারা পড়ায়, আরবি লাইনে শিক্ষকতা করেছে। তো সেক্ষেত্রে তো অন্য সম্প্রদায়ের লোক আমাদের বলতে পারে যে পুরা মুসলমান জাতি ধর্ষক। তারা তো, কারণ আমাদের চাইতে তারা বড় মুসলমান, বড় ধার্মিক তারা মনে করে। আমরা যারা দাড়ি টুপি রাখে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আরবি লাইনে পড়াশোনা করছে, ওরা কিন্তু সবসময়, এবং আমাদের সমাজেও দৃষ্টিকোণে তারা আমাদের দৃষ্টিতে যে বেশি ধার্মিক, বেশি মুসল্লি। অন্য ধর্মের লোকও তো আমাদের ওইভাবে বলতে পারে। এই বলাৎকারের ব্যাপারে এবং এই ধর্ষণের ঘটনা, এগুলি খুবই কম মিডিয়ায় আসে বা আমরা জানতে পাই। এর চেয়ে অনেক বেশি ঘটনা ঘটছে। এটার প্রতিও একটা সরকারের, আইন শৃঙ্খলা বাহিনীর সুন্দর দৃষ্টি রাখা উচিত, এবং এদেরকে কঠোর আইনের আওতায় আনা উচিত। এবং নিঃসন্দেহে এটিও একটি ধর্ষণ, যেহেতু ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে। ধন্যবাদ স্যার। আপনার অবশ্যই তারা আছে। আমরা কি আর 2 মিনিট সময় নিতে পারি কিনা? ঠিক আছে, 2 মিনিট নেন, অসুবিধা নেই। সরোয়ার ভাই, এই যে যেহেতু আমরা যে প্রসঙ্গটা টানলাম, এই যে বলাৎকার, এটি কি, আপনি তো আইন বিশেষজ্ঞ, এটি কি ধর্ষণের ভিতরে পড়ে কিনা? এবং এই যে আইন করা হয়েছে বর্তমানে, এই আইনে কি এদের ফাঁসি হবে কিনা? এই যে হুজুর যারা এই বলাৎকার করে, এটা কি তাহলে প্রথম কথা ধর্ষণ কিনা, এবং তাদের ফাঁসি হবে কিনা এই আইনে, যদি প্রমাণিত হয়? না, এটা মানে ধর্ষণের পর্যায়ে পড়বে না, কারণ ধর্ষণ হতে হলে তো
পুরুষ এবং নারীর ব্যাপার থাকে আর কি, এটা বলৎকার বা ইনডিসেন্ট অ্যাক্টিভিটিস আর এটা কি। কি যৌন নির্যাতনের ভিতরে পড়ে না? তাহলে কিছুটা পরে সেটা সংখ্যা তো তাহলে এখানেও অনেক সমস্যা আছে। না, ধর্ষণের কথা এটা করলে তো তাহলে অনেকে অনেক জায়গা মানে এইটা ধর্ষণ এত ওয়াইড করা দরকার নেই। এটা বলৎকার মানে ইনডিসেন্ট বিহেভিয়ার, এটা অবশ্যই শাস্তিযোগ্য। এখানেও আমার এই এক্সামে যাই না, বাট নিশ্চয়ই 14 বছর তো হবেই শাস্তি এক্ষেত্রে সুযোগ। এটা আমি যেমন পিরিজপুরে, আমি যখন লেখাপড়া করি পিরিজপুর কলেজ স্কুলে, তখন ওখানে এক মাদ্রাসার হুজুরের এক ছেলেপুলে এরকম বলৎকার করতো, তারপরে করলো কি ওর পুরুষঙ্গ কেটে রাস্তায় ফেলাই দিল। এই আমার এক টিচার সেটাকে ধরে এনে আবার জোড়া লাগাই দিচ্ছে। শুধু বাংলাদেশে কেন, আমরা এই অস্ট্রেলিয়াতে এরকম একটা ঘটনা পড়ছি যে ওই এক মহিলাকে ধর্ষণ করেছে, সে ওইটা তার পুরুষঙ্গ কেটে যায় ডাস্টবিনে ফেলাই দিচ্ছে। ডাক্তাররা জোড়া লাগাইছে, ওই লোক আবার 2 বছর পর আবার ধর্ষণ করছে অস্ট্রেলিয়ার, মানে আমি এটা পেপারে পড়েছি, বুঝছেন? তো শাস্তি তো অবশ্যই আছে। তো মূল কথা হলো যে আপনার অন্যায় তো শাস্তি হতেই হবে, কিন্তু সেইটা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। কিন্তু যখন ওই রাজনৈতিক শক্তিটা থাকে এইটা, তখন তাকে সম্ভবত অনেকটা ওই পথে মানে করতে সাহায্য করে। ওই জায়গাটা কিভাবে ডিসাইড করা যায়, কিভাবে ওইটাকে বাদ দেওয়া যায়, সেই দায়িত্ব পলিটিক্যাল পার্টির উপর আসে। সেটা শুধু আওয়ামী লীগ বিএনপি বলছে না, যারা পলিটিক্যাল সবার ক্ষেত্রে সেটা আসে। আমি মনে করি যে পলিটিক্যাল বা রাজনৈতিক দায় দায়িত্ব পেতে সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে আমাদের একাডেমিক একটা ব্যাপার আছে, শিক্ষা। আমি তো ফিনল্যান্ডে থাকি, আমার ছেলে 5-এ পড়ে, তো এখানে কিন্তু মাধ্যমিক স্কুলগুলি থেকেই আপনার এই ব্যাপারগুলি, যৌন ব্যাপারগুলি তাদেরকে শিক্ষা দেওয়া হয়। মানে হুইচ ইজ গুড টাচ আর ব্যাড টাচ, এটা হচ্ছে একটা। 2 নম্বর আরেকটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আপনার ঘরে আমার ঘরে আমরা কিন্তু পুরুষরা বড়, আমরা নিজেরা এক একজন প্রভু, আর আমরা আমাদের ওয়াইফরা, আমাদের মহিলাদের, তাদেরকে আমরা মানে অনেকটা নিচু লেভেলের দেখি, যেটা কিন্তু আমার সন্তানরা দেখছে এবং তারা ওইভাবে বড় হচ্ছে। এটারও সামাজিক পরিবর্তন দরকার। পাশাপাশি এই যে হুজুরদের, এই যে আমাদের শফি হুজুর মরে গেছেন, আল্লামা মরহুম, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি একসময় বলেছিলেন যে মেয়েদের দেখলে তেঁতুলের পড়াশোনা করতে হবে, তারা কেন কাজ করবে, ঘরে বসে থাকবে। এবং এই হুজুরদের ওয়াজ বাংলাদেশের সমাজে কিন্তু বেশ প্রভাব বিস্তার করে। তো এদেরকেও আমি মনে করি যেটা সঠিক গাইডলাইনে আনতে হবে, অর্থাৎ একাডেমিক, পারিবারিক, সামাজিক এইগুলি বেশি জড়িত, ধর্মীয় ইমামদের একটা অনেক ধর্মীয়। আমি যতটা না পলিটিক্যাল, এখানে আমি পলিটিক্যাল কিছু দেখি না, কারণ আমরা তো রাজনীতি করি, বাংলাদেশেও রাজনীতি করছে, আমাদের তো কেউ বলে নাই যে ধর্ষণ করে আসো, দাদা যা লাগে দেখবো। আমাদের বলছে হ্যাঁ পলিটিক্যালি যত প্রবলেম আছে তোমরা করো, আমরা আছি, যতটুকু পারবো করবো। বিরোধী দলে থাকতে আমাদেরকে এইভাবে নেতারা অন্যায় করার পরে প্রোটেকশন পাওয়ার চেষ্টা করে, অন্যায় করার পরে। সংক্ষিপ্ত করি, ওখানে কোনো মানুষ যে সাপোর্ট করে, এটা আমি মনে করি যে সে না, সাপোর্ট কেউ করতেও পারে না, সাপোর্ট করলে কিন্তু ওই একটা এক ধরনের প্রোটেকশন পাওয়ার, যেহেতু রাষ্ট্র চালায় পলিটিশিয়ানরা, যার জন্য মানুষের এক্সপেকটেশন পলিটিশিয়ানদের উপরে অনেক বেশি থাকে। এই জন্য ওই যে হুজুরদেরকে দলগত ভাবে ইয়ে করে না, কিন্তু হুজুরদের ব্যাপারে যে বলা হয় যে 81 জন মাওলানার ভিতরে 80 জন কিন্তু দোজখে যাবে, এই কথাও কিন্তু আমরা সামাজিক ভাবে জানি। তো সমাজ, শিক্ষা, বিচার ব্যবস্থা, রাজনৈতিক কালচার সবই এর ভিতরে জড়িত, সবই জড়িত ডেফিনেটলি। কিন্তু আমাদের সমাজ কিন্তু পারিবারিক শিক্ষা কিন্তু মেয়েদের উপরে ডমিনেশনের একটা কালচার থাকলেও ধর্ষণেরটা কিন্তু পারিবারিক বা শিক্ষাগত ভাবে শেখে বলে আমি মনে করি না। এটা পশুত্ব এবং এটা এক ধরনের ইন্ডিভিজুয়াল। ধর্ষণ সব পুরুষেরই কিন্তু কামনা আছে, কাম যে জিনিসটা আপনারও আছে, আমারও আছে, মনিরও আছে, সবারই কাম থাকে। কিন্তু ধর্ষণে কিন্তু কোনো কাম থাকে না, এখানে থাকে পশুত্ব, এখানে থাকে ডমিনেট করা। আমি বলতেছি এই যে ডমিনেট করা, এইটাও কিন্তু একটা সামাজিক শিক্ষা ব্যবস্থা আমাদের যেটা আছে, সেটার থেকে আমরা কিন্তু শিক্ষা পাচ্ছি। আরেকটা দেখবেন, হুজুররা বা আমাদের তথাকথিত ধর্মান্ধ বা ধার্মিক মানুষরা বলে থাকে পোশাককে দোষ দেওয়া হয়। তো ওইখানে বলাৎকার যে সমস্ত মাদ্রাসার বাচ্চারা হচ্ছে, ওরা তো সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে। আর যদি পোশাকই যদি আপনার ধর্ষণের কারণ থাকে, তাহলে তো ইউরোপে, ফিনল্যান্ডে সামারে শত শত ধর্ষণের ঘটনা ঘটবে। ইউরোপে সামারের সময় ওরা যে ড্রেস আপ করে, তাতে তো হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটা উচিত, কই কিছু তো ঘটনা না। কেউ তো ফিরেও তাকায় না, ফিরেও তাকায় না। এবার যারা বলে যে এই যে ধর্ষণের জন্য ড্রেস,
এটা একেবারেই গ্রহণযোগ্য না, টোটালি আনএক্সেপ্টেবল, টোটালি। আমরা যেমন জার্মানিতে ড্রেসডেন একটা শহরে গিয়েছিলাম, ওখানে ওই যে একটা পুকুর পাড়ে সবাই নুড হয়ে যার মতো সে করতে পারে, কিন্তু ফিরেও তাকায় না। সো এটা সামাজিক কালচার। কিন্তু এই দেশে এই যারা বলে এটা একটা অশিক্ষিত এবং এই যে ভিকটিমকে দোষারোপ করা, এটা আরেকটা খারাপ দিক। যে পোশাক আসলে কোনো ব্যাপার না, এটা সামাজিক নিরাপত্তা, বিচার ব্যবস্থা, পারিবারিক শিক্ষা এটার সাথে জড়িত। পোশাক যারা বলে পোশাকের কারণে হতে পারে, এটা একেবারেই অগ্রহণযোগ্য, কোনোভাবে গ্রহণ করা যায় না। তো থ্যাংক ইউ, আমার মনে শেষ করলে ভালো হয়। জি, আপনার শেষ বার্তা, আপনি দর্শকদের আপনার শেষ না, আমি মনে করি যে আপনারা যারা বিদেশে থাকেন, আপনাদের ভিতরে দেশপ্রেম আছে বলে আপনারা এই ধরনের আলোচনার আয়োজন করেন, এই ধরনের আলোচনায় আপনারা মানে পার্টিসিপেট করেন, এবং আপনারা যদিও পড়ে থাকেন বিদেশে, কিন্তু আপনাদের মনটা পড়ে আছে দেশের দিকে, দেশের ভালো হোক, দেশের মানুষ ভালো থাকুক, এই দেশ উন্নতি করুক। সেই ক্ষেত্রে আমাদের যারা এখন পর্যন্ত লিডারশিপ দিয়ে গিয়েছে অথবা যাচ্ছে, তার একটা জায়গা আছে। আমি মনে করি ভবিষ্যতে আমাদের ওই জায়গায় থাকতে হবে। সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমরা সবাই সাফার করব। হয়তো আজকে একজন ভিকটিম, কালকে আরেকজন ভিকটিম। এখানে একজন কি বলে ওই সকালে যে টোকাই, যারা ছিনতাইকারী, এরাও মানুষ মেরে ফেলায়। তো এই জায়গাটা একটা এই দেশটা আমরা দেখতে না যে ছিনতাইকারী, সেদিনও একটা খুন হয়েছে, শুনলাম যে ছিনতাইকারী তাকে মেরে ফেলছে। এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, আবার ওই জায়গা আসে যে এই প্রত্যেকটা ছিনতাইকারীর সাথে পুলিশ স্টেশনের একটা অলিখিত চুক্তি থাকে, যত টাকা ছিনতাই করবে। ওই জায়গাগুলো অ্যাড্রেস না, যে এই আবার পলিটিক্যাল আলোচনায় গেলে যে এই যে এখানে এই যে পুলিশ বাহিনী যে জায়গায়, ও ফিনল্যান্ড আছে সেজন্য বলি, এই পুলিশ বাহিনী যে ধরনের একটা অংশ অপরাধের, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অ্যাভয়েড করতে পারে না, আইজিপি তো অ্যাভয়েড করতে পারে না। হ্যাঁ, কালকে আমি আর একটা টিভি টক শোতে বলতেছিলাম যে এখন রাজনীতিকরা যেমন ব্যুরোক্রেসি কন্ট্রোলই করতে পারছে না। এখানে একটা বাহিনী প্রধান, সে একটা বোট ক্লাবের প্রেসিডেন্ট, একটা সরকারি চাকরি করে সে একটা ক্লাবের প্রেসিডেন্ট হয় কি করে? সবাই ব্যবসা করে। এই জায়গাটায় হয়তো এখন আমি একটা অ্যাডভান্টেজ পাচ্ছি সরকার থাকা যেত, কিন্তু ওভারঅল দেশের ক্ষতি হচ্ছে, জনগণের ক্ষতি হচ্ছে। ওই জায়গায় যদি ওইরকম ওই নেতৃত্বের দায়িত্ব হয়েছে এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মাইনুল ভাই, সংক্ষিপ্ত আপনার জাস্ট কনক্লুশন আপনি যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। কনক্লুশন হচ্ছে যে যেটা হচ্ছে আজকের যে আলোচনা বিষয়বস্তু, সেই ধর্ষণ, এই ধর্ষণের সাথে আসলে মানুষের পশুত্ব জড়িত, এবং এটার সাথে অনেক কিছু জড়িত, যার সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় ব্যাপার, অনেক কিছু জড়িত। সবকিছুরই আমি পরিবর্তন আশা করি। আইনের সংস্কার দরকার, আইনের সংস্কার করলেই হবে না, আইনের কার্যকারিতা করতে হবে, বিচার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, আইনের শাসন সুনিশ্চিত করতে হবে। আসলে অনেক জায়গায় সমস্যা আমাদের আছে। আবার এটা আসলে পলিটিক্যাল কথা বলতে গেল আবার বলতে হবে সে ৭৫-এর পরে ৯৬ পর্যন্ত দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে বাংলাদেশে সেই পাকিস্তানপন্থীরা বাংলাদেশে যেভাবে উত্থান হয়েছিল, সেটাকে একই সাথে হঠাৎ করে চেঞ্জ করা সম্ভব না। পরিবর্তন হচ্ছে, মানুষ বিচার পাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি সর্বোপরি, সারোয়ার ভাই বলে গিয়েছিলেন যে ৭৫-এর ১৫ই আগস্টের বিচার হয়েছে, ২১শে আগস্টের গ্রেনেডের বিচার হয়েছে। হ্যাঁ, বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে হয়েছে। আমি মনে করছি যে না, আওয়ামী লীগের আমাদেরও যে বর্তমান সময়ের দোষ নেই তা না, এখানেও নেগলেসি আছে, এখানেও একদম যে সব ঠিক আছে তা না, এখানেও অনেক সমস্যা আছে অবশ্যই। এই সমস্ত কিছু, এবং আরেকটা জিনিস সারোয়ার ভাই, যে সবকিছু হইলেই যে সবকিছুকে পলিটিক্যাল কালার দেওয়া, এটা একটা ব্যাড কালচার। এটা সেটা হোক বিএনপির সরকার আমলে, ওটা হোক আওয়ামী লীগ সরকার আমলে, এটা আগেও দেখছি, আপনাদের সরকার আমলেও দেখছি, এখনো দেখছি। কিছু হইলে সেটাকে একটা পলিটিক্যাল কালার দেয় এবং সরকারের দোষারোপ করে, আসলে এটা ঠিক না। ওটাকে সংশোধন করার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। এই যে ধর্ষণ, এসিডের ঘটনার সময় সবাই একটা প্ল্যাটফর্মে ছিল, তারপরে ওই আইনটা সংশোধন হয়, হয়তো বা ওই আইনের কার্যকারিতার কারণে ওই এসিড সন্ত্রাসটা কমে গেছে। কিন্তু এই যে বর্তমান সময় ধর্ষণ বিরোধী, অবশ্যই আমি এই আন্দোলনের সাথে একমত, কিন্তু এটাকে যখন সরকার পতনের রূপ দেওয়া হয় তখন কিন্তু আর আমি থাকবো না। তো সবকিছুকে পলিটিক্যাল কালার দেওয়া ঠিক না। আমার যেটা দেশের জন্য ভালো, সেটা যদি সরকারের বিরুদ্ধেও যায়, আমি তার সাথে আছি, এবং তার আমি সবসময় একটু ছোট্ট একটা কথা অ্যাড করি। আমার ভাই যদি বলে যে কথায় কথায় আবার আওয়ামী লীগের বন্ধুরা যেমন মইনুল যখন বলে পাকিস্তান পন্থী,
তো আমি মনে করি এখানে কোনো পাকিস্তান পদ্ধতি নেই। পাকিস্তান পদ্ধতি থাকে তাহলে ইন্ডিয়ান পন্থী আছে। তো আমি মনে করি ইন্ডিয়ান পদ্ধতি দরকার নেই। এখানে এদেশে ইন্ডিয়ার একটা বাংলাদেশপন্থী হই আমরা সবাই। বড় সিম্পেথেটিক গ্রুপ আছে, যাদের চামড়া পড়ে ইন্ডিয়ার কথা বললি, অথচ 10 লক্ষ লোক চাকরি করে, এখানে কোনো ওয়ার্ক পারমিট নাই। তো আমাদের কোনো পন্থীর দরকার নেই, আমরা বাংলাদেশ পন্থী থাকি। থ্যাংক হ্যাঁ, ইউ। না বাংলাদেশ পন্থী থাকি। সারোয়ার ভাই, এই যে 10 লক্ষ লোক চাকরি করে, এদেরকেও আপনার আইনের আওতায় আনতে হবে, এদেরকেও সুনির্দিষ্ট তো সেইটাই তো সরকারের দায়িত্ব। আর সরকার পদের কথা কেন বলে, আপনি জানেন যে 2 দিন আগে জাপানের প্রধানমন্ত্রী তার টেনিউর থাকা সত্ত্বেও স্বাস্থ্যগত কারণে সে পদ ছেড়ে দিয়েছে। আপনার বরিস জনসন যখন ব্রেক্সিট থ্রু করতে পারলো না, সে পুরো ক্যাবিনেট ডিজলভ করে নতুন নির্বাচন দিল। তো এই যে সমস্ত সিস্টেম যে ভেঙে পড়েছে, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, এটা তো দাবি তুলতেই পারে। আপনি রিজেন্ট করবেন না সেটা আপনি চালাই যাবেন, সেটা আপনি চালাই যান, কিন্তু মানুষ তো দাবি তুলতেই পারে। এটা তো একটা পলিটিক্যাল ডিবেট থাকতেই পারে, এরা দোষের কিছু বলে আমি মনে করি না। ধন্যবাদ মনির ভাই, ধন্যবাদ। সবকিছুতেই যখন আপনি সরকার পতনের ডাক দিবেন, তখন কিন্তু ওই আন্দোলনের সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়ে সরকার যখন এটা নির্বাচন না করে, যখন একটা দিনের রাত্রে করে, তখন সরকার পতনের আন্দোলন ছাড়া আর কি উপায় আছে বা জনগণের সামনে? আমরা কিন্তু ইতিহাসের যদি দিকে তাকান, আমরা 2096 থেকে 2001 আর সালে কি উপায় আছে? আপনারা তো নির্বাচন দিচ্ছেন না। আজকে 2টা উপনির্বাচন হয়েছে, একই নির্বাচন হয়েছে, 2018 সালে রাতে নির্বাচন হয়ে গেছে। এই যে 2টা এই ইস্যুতে নির্বাচন একই দিয়ে হইলো। আপনি ওটা বলতে পারবেন না আপনার পলিটিক্যাল জায়গা থেকে, কিন্তু মনে মনে আপনি একটা গণতন্ত্রের দেশে আছেন, মনে মনে আপনি ওটা দেখেন, আপনি আর্গুমেন্ট করে যান, অসুবিধা নাই, আপনি তর্ক করে যান, সমস্যা নাই কোনো। না, আমি 29-এ করি, 29শে ডিসেম্বর নির্বাচন, আপনারা 20শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের প্রত্যেকটা কনস্টিটিউশনে ক্যান্ডিডেট 3 জন, আপনারা 20 তারিখ পর্যন্ত ঠিক করতে পারেন না আপনাদের ক্যান্ডিডেটকে। না, সেটা ভুল হোক আর ভালো হোক, রাইট আর রং হোক, সেটা তো এই দলের রাইট হোক আর রং হোক, সেটা আপনারা সমালোচনা করেন, সেটা আপনারা নমিনেশন বাণিজ্য সমালোচনা করেন। নমিনেশন বাণিজ্য আওয়ামী লীগও হয়েছে। হ্যাঁ, আপনার বিএস হারুন সেইখানে তার যে অপোনেন্ট ছিল, সে তো বলছে এখানে 10 কোটি টাকা লেনদেন হয়েছে, তো সেখানেও হয়েছে। যাই হোক, আরো অনেক জায়গা হয়েছে, অনেক স্থানীয় সরকারের নির্বাচন, সেটা আপনি সমালোচনা করেন। কিন্তু উত্তর কোরিয়াতে একটা নির্বাচন হয়, রাশিয়াতেও নির্বাচন হয়, বার্মাতেও নির্বাচন হয়, আপনার হোসনি মোবারকের আন্ডারে মিশরের 6টা নির্বাচন হয়েছে, কিন্তু পৃথিবীর কোথাও রাত্রে ভোট হয় নাই। সেই নতুন রেকর্ড বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এই আলোচনা কোনো শেষ নাই, আপনি যদি বলেন তাহলে শেষ করেন। হ্যাঁ জি, থ্যাংক ইউ। এতক্ষণ যারা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আমরা আশা করি বাংলাদেশে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সেই স্বপ্নেও আমাদের মনে রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ।